Let's start our class today. Hmm. আজান দিচ্ছে। তো ঠিক আছে তাহলে শেষ হোক। আসসালামু আলাইকুম স্যার, আমরা কত নম্বর অধ্যায়ে করতেছি একটু বলবেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আমরা চ্যাপ্টার 4 করছিলাম লাস্ট ক্লাসে। থ্যাংক ইউ। হ্যালো, সালাম আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম আপনার। স্যার ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, দুর্ভাগ্যবশত আমি গত ক্লাসটা করতে পারিনি স্যার। এখন হুম। পরে ইয়ে করে নেবো। এটা কি স্যার? এটা অ্যাসাইনমেন্ট আমাদের? যে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম। আচ্ছা, আজানটা হচ্ছে, তো আজান শেষ হোক, পরে আমি শুরু করি। ঠিক আছে স্যার। ওকে, তাহলে তো সব পারবো। আর কিছু ওকে, সো আপনাদের লাস্ট ক্লাসে আমরা একটা এক্সারসাইজ নিয়ে কথা বলছিলাম। আচ্ছা, এই এক্সারসাইজটা করেছেন আপনারা? জি স্যার। আচ্ছা, এখানে কোনো প্রবলেম আছে? লাস্টের দুইটা না স্যার, ক্লোজিং এন্ট্রি আর পোস্ট ক্লোজিং লাস্টে কি? লাস্টে কোনটা বলেন? শুনতে পাচ্ছি না আপনার কথা, নাকি আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, আপনার কথা শোনা যাচ্ছে স্যার। জি। সো আমার কথাটা শোনা যাচ্ছে না স্যার। আচ্ছা, সো এটা কি সবাই করতে পেরেছিলেন, এই যে এক্সারসাইজটা? জি স্যার, করতে পারছি স্যার। কোনো প্রবলেম হয়েছে? আর ওই যে স্যার আমার এখানে একটু নেট প্রথমে সমস্যা স্যার, করতেছে স্যার। জি লাস্ট 9 নম্বর আর 10 নম্বরটা করা হয়। আচ্ছা, ক্লোজিং এন্ট্রিস এন্ড পোস্ট ক্লোজিং টার্মিনালস। আচ্ছা, এছাড়া আর কিছু? না স্যার, সবগুলোই করতে পারছি স্যার। ভেরি গুড। আচ্ছা, ক্লোজিং এন্ট্রিজে তো আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করলাম যে আমরা যে অ্যাকাউন্টগুলো নর্মালি টেম্পোরারি অ্যাকাউন্ট, সেগুলো ক্লোজ করব, যেমন রেভিনিউ অ্যাকাউন্ট, এটা আমরা ক্লোজ করব। তারপরে এক্সপেন্স অ্যাকাউন্ট, এটা ক্লোজ করব। প্রফিট অ্যাকাউন্ট ক্লোজ করব। আর হচ্ছে যদি ড্রয়িংস থাকে, ড্রয়িংস ক্লোজ করব। এখন ক্লোজিং এর জন্য আমি এখানে দেখিয়েছিলাম আপনাদেরকে।
স্যার এইখানে একটা বিষয় স্যার, ড্রয়িংস তো ছিল স্যার, ড্রয়িংসটা ক্লোজ করতে পারিনি স্যার। আচ্ছা, ড্রয়িংস ক্লোজ করবেন। ড্রয়িংস হচ্ছে আপনি রেভিনিউর সাথে ক্যাপিটালের সাথে ক্লোজ করবেন। দেখা যাচ্ছে এক্সেল শিটটা? সরি। জি স্যার, দেখা যাচ্ছে। জি। তাহলে এখানে আমরা বলছিলাম যে যেগুলো রেভিনিউ অ্যাকাউন্ট সেগুলো ক্লোজ করব, এক্সপেন্স অ্যাকাউন্ট ক্লোজ করব, ড্রয়িংস অ্যাকাউন্ট ক্লোজ করবো। হ্যাঁ, তাহলে ক্লোজ করার জন্য নর্মালি অ্যাকাউন্ট ব্যালেন্সকে নীল করে দিতে হবে। তাহলে ইফ অ্যান অ্যাকাউন্ট হ্যাজ ডেবিট ব্যালেন্স, সো টু ক্লোজ ইট ইউ নিড টু মেক ইট ক্রেডিট। সো ডেবিট কে সমান হয়ে যাবে এবং অ্যাকাউন্ট উইল হ্যাভ জিরো ব্যালেন্স। ওকে। অথবা যদি অ্যান অ্যাকাউন্ট হ্যাজ ক্রেডিট ব্যালেন্স, সো ইউ নিড টু মেক ইট ডেবিট। সো ডেবিট ক্রেডিট সমান হয়ে যাবে এবং অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে যাবে। যেমন আমাদের এখানে রেভিনিউ অ্যাকাউন্ট ছিল ক্রেডিট, তাই না? যদি আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে দেখি, আমাদের যেই ওয়ার্কশিট ছিল, সো ইফ ইউ লুক এট দ্য ওয়ার্কশিট in adjusted trial balance, service revenue was where is it? Okay. এই যে সার্ভিস রেভিনিউ ওয়াজ ক্রেডিট। হ্যাঁ, তাহলে এটাকে আমরা নর্মালি ক্লোজ করে দেওয়ার জন্য আমরা এটাকে ডেবিট করব, আর এটাকে আমরা ইনকাম সামারি অ্যাকাউন্টে পাঠাচ্ছি ক্রেডিট পাশে। তাহলে ক্রেডিট পাশে ইনকাম সামারি অ্যাকাউন্ট উড বি ক্রেডিট অ্যান্ড রেভিনিউ উড বি ডেবিট। ওকে, সো এটা হচ্ছে আমাদের ক্লোজিং অ্যাকাউন্ট। আর হচ্ছে যে এক্সপেন্স গুলো, সেগুলো আমাদের সব অ্যাকাউন্টে সব এক্সপেন্স গুলো হচ্ছে ডেবিট ছিল। এখন এটা ক্লোজ করতে চাইলে এটা সবগুলো ক্রেডিট করে দিবেন। আর এটা কোথায় পাঠাচ্ছেন? ইনকাম সামারি অ্যাকাউন্টে, ডেবিট পাশে। ওকে। এই যে ইনকাম সামারিতে যে নেট ইনকামটা আছে, এই নেট ইনকামটা আবার কি করি আমরা? ক্যাপিটালের সাথে অ্যাড করি যদি প্রফিট হয়। তাহলে আমরা ইফ উই জাস্ট লুক এট আওয়ার ওয়ার্কশিট, সো আমরা যে লাস্ট যে নেট ইনকাম ছিল, এখানে দেখেন নেট ইনকাম 2860। তাহলে এখানে এই যে 2860, এটা আবার আমরা কোথায় পাঠিয়ে দিচ্ছি? এটা ব্যালেন্স শিটে পাঠিয়েছি। তার মানে প্রফিট যদি হয় তাহলে এটা ক্যাপিটালের সাথে যোগ হবে, তাহলে ক্যাপিটাল বেড়ে যাবে, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট হবে। ওকে, সো ক্যাপিটাল যদি কমে যায় ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, আর যদি ক্যাপিটাল বেড়ে যায় ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট, কারণ নর্মালি ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট ব্যালেন্স আছে। তাহলে যদি বেড়ে যায় ওইটাই হবে, ওই অ্যাকাউন্টটাই হবে, ক্রেডিট হবে। আর যদি উল্টাটা হয় অর্থাৎ কমে যায় তাহলে হচ্ছে ডেবিট হবে। ওকে, সো তাহলে এই প্রফিটটা আমরা ক্যাপিটালকে বাড়াই দিব, ক্যাপিটাল ক্রেডিট হয়ে যাবে, আর ইনকাম সামারি ডেবিট হয়ে যাবে। যেহেতু ইনকাম সামারি ক্রেডিট পাস বেশি ছিল, ডেবিট হয়ে যাবে। আরেকটা হচ্ছে ড্রয়িংস অ্যাকাউন্ট। ড্রয়িংস অ্যাকাউন্ট আমাদের অ্যাকাউন্টে ডেবিট হিসেবে আছে। ওকে, সো দেখেন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে দিস ওয়ান হ্যাজ এ ডেবিট ব্যালেন্স। তাহলে এটাকে ক্লোজ করি। নর্মালি কি ড্রয়িংস আমরা ক্যাপিটাল থেকে লেস করে দেই, তাহলে ক্যাপিটাল কমে যাচ্ছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট আর ড্রয়িংস অ্যাকাউন্ট ক্রেডিট। সো দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি দ্য ক্লোজিং এন্ট্রিজ। এখন আফটার ক্লোজিং অল দিস ইনকাম স্টেটমেন্ট আইটেম, আমাদের থাকছে হচ্ছে শুধু ব্যালেন্স শিট আইটেম গুলো থাকবে, যেগুলো আমরা ক্লোজ করবো না। ওকে, তাহলে এগুলো নিয়ে উই উইল প্রিপেয়ার দ্য পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স, and this is what post closing trial balance is. এই যে সব ক্লোজ করার পরে দেন দিস ইজ অ্যাকচুয়ালি দ্য পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স। ওকে, এবং দেখেন এখানে আমাদের ব্যালেন্স শিটের আইটেম গুলো থেকে যাচ্ছে। So, একটা চেঞ্জ হবে, সেটা হচ্ছে ক্যাপিটালটা চেঞ্জ হবে, কারণ ক্যাপিটালটা আমাদের এখানে যা ছিল এর সাথে আরো কিছু ক্যাপিটালের আর কিছু অ্যাডজাস্টমেন্ট ছিল। এই অ্যাডজাস্টমেন্ট সহ ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্সটা যেটা হবে, যেমন ওনার্স ক্যাপিটাল ইজ দিস ওয়ান, সো এটা ক্রেডিট ছিল, এর সাথে আবার ক্লোজ ক্যাপিটালকে আবার দুইটা অ্যাকাউন্ট করছেন, দেখেন ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট করেছেন, আবার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট করেছেন। সো এই দুইটা যদি আমি টি অ্যাকাউন্টসে ট্রান্সফার করি, তাহলে আলটিমেটলি ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স হচ্ছে 12,360। এই ব্যালেন্সটাই আসলে আলটিমেটলি ক্যাপিটাল অ্যাকাউন্টে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সে যাবে, অ্যান্ড দেন টু সাইডস অফ দ্য পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স উইল ম্যাচ। সো এই হচ্ছে ইয়া। সো এম আই ক্লিয়ার উইথ দিস? আচ্ছা, এখন এইটা, এই যে অ্যাসাইনমেন্ট আপনাদের দেওয়া হয়েছিল, সো দ্য অবজেক্টিভ ইজ টু রিভিউ দ্য all 4 chapters that has been discussed so far. সো চ্যাপ্টার 1, এখানে কোশ্চেন গুলো চ্যাপ্টার 1 থেকে শুরু করে, টেবুলার অ্যানালাইসিস থেকে শুরু করে, দেন প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে টেবুলার অ্যানালাইসিস। চ্যাপ্টার 1 থেকে শুরু করে চ্যাপ্টার 4 পর্যন্ত সবগুলো চ্যাপ্টারই টাচ করা হয়েছে। এবং ইফ ইউ ডু ইট honestly, so you will have a very good review of your overall অ্যাকাউন্টিং সাইকেল সিলেবাস। এবং এখানে দেখেন পরে জার্নাল এন্ট্রিজ চ্যাপ্টার 2, কি অ্যাকাউন্টস ট্রায়াল ব্যালেন্স চ্যাপ্টার 2,
তারপরে এখানে যে আদার ডেটা গুলো দেওয়া আছে এখান থেকে অ্যাডজাস্টিং এন্ট্রিজ দেওয়া আছে। ওকে, সো এটা চ্যাপ্টার 3 এবং অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স এবং ওয়ার্কশিট এগুলো চ্যাপ্টার হচ্ছে 4। সো একদম এই পর্যন্ত যা পড়িয়েছি এই সবগুলোই কভার করা হচ্ছে এই অ্যাসাইনমেন্ট দিয়ে। আচ্ছা, সো আরেকটা আমি বলেছিলাম আপনাদেরকে যে অ্যাসাইনমেন্টের আপনাদের একটা কুইজ নিব অন চ্যাপ্টার 1, ঠিক আছে, একটা ক্লাস টেস্ট নিব অন দিস সিলেবাস। হ্যাঁ, সো আমি যদি নেক্সট ক্লাসে আপনাদের এই পরীক্ষাটা নেই, ইজ ইট ফাইন? হ্যাঁ, স্যার স্যার আগামী বৃহস্পতিবার নিলে ভালো হতো স্যার। স্যার এটা একটু পরের উইকে আছে। হুম। স্যার একটু প্রিপারেশন ইস্যু আছে তো, একটু পরে নিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী বৃহস্পতিবারে নিব না, কিন্তু আপনাদেরকে আমি একটা টেমপ্লেট দিয়ে দিই। হ্যাঁ, অর্থাৎ এই যে পরীক্ষাটা এটা একটা টেমপ্লেটের, এই টেমপ্লেটটা আপনারা একটু প্রিন্ট আউট করে নিন। আমি কোশ্চেনটা এখানে দিই নাই, শুধু টেমপ্লেট গুলো দিয়ে দিছি, ঠিক আছে? এই আচ্ছা টেমপ্লেটটা প্রিন্ট আউট করলে আপনারা আমি যখন পরীক্ষার দিন লেটস আপনাদের কোশ্চেনটা দিয়ে দিব, আপনারা যেটা হয় যে কোশ্চেনের লিঙ্কে গিয়ে আপনাদের বাসায় টেমপ্লেট থাকবে, পরীক্ষা দিবেন বাসায় বসে বসে। বাসায় এটা এখন কি ক্লাসে পরীক্ষা দিবেন নাকি বাসায় দিবেন বলেন তো? তাহলে টাইম ম্যানেজমেন্ট একটা ইম্পর্টেন্ট ইস্যু। যেমন এখানে যদি আমি পরীক্ষাটা নিই তাহলে আমি চেষ্টা করবো যে আপনাদের যে ক্লাস টাইমটা আছে এর মধ্যেই, এই টাইমের 1 মিনিটও বেশি দেওয়া হবে না, এর মধ্যে শেষ করতে হবে আর কি। এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে স্যার আমরা বাসায় পরীক্ষা দিলাম কিন্তু টাইম ম্যানেজমেন্ট প্রপারলি করবো। তো হোয়াট ক্যান বি ডান? গিভ মি ইওর অপিনিয়ন। স্যার স্যার পরীক্ষাটা আচ্ছা বলেন। আপনি বলেন, বলেন। স্যার আমি বলতে চাচ্ছিলাম কি, আমরা তো স্যার অনেকে জব করি তো, আপনি যদি ক্লাস টাইম, যেমন ধরেন আমরা এই টাইমে স্যার বাসায় যাচ্ছি, এখন আর কি ওই বাসায়ও যাচ্ছি ক্লাসটাও করতেছি, মানে ওই টাইমিং আমার, মানে আমার জন্য ব্যক্তিগতভাবে ক্লাস এক্সাম দেওয়াটা একটু টাফ। তো আপনি যদি একটা টাইমিং দিয়ে দেন, যে আমাদের ক্লাসটা তো স্যার 1.5 ঘন্টার হয়, তো আপনি বললেন যে ফ্রাইডেতে বা স্যাটারডে বৃহস্পতিবারে আপনারা 9টা থেকে 11টা টাইম, 9টা থেকে 11টার মধ্যে আপনি এটা কমপ্লিট করে আমাকে জমা দিয়ে দিবেন সবাই। তাহলে আমরা ওই 2 ঘন্টা টাইমিং এর মধ্যে সবাই স্যার কমপ্লিট করে দিলাম, যারা আচ্ছা 11টার পরে দিবেন তারা। আচ্ছা, এখন জমা দেওয়ার বিষয় যেটা আসে, এখন জমা দেওয়ার বিষয়টা কিভাবে করবেন বলেন তো? কারণ অনেকে আবার এগুলো নিয়ে প্রবলেম করে। মানে জমা দেওয়াটা একটা হচ্ছে যদি ছবি তুলে সেটাকে পিডিএফ কনভার্ট করে তারপরে সেটা জমা দিতে পারেন, আমি একটা লিংক শেয়ার করব, লিংকে জমা দিতে পারেন। আবার অনেকে গিয়ে প্রবলেম করে যে স্যার আমরা তো এটা জমা দিতে পারতেছি না, এই সমস্যা ওই সমস্যা, মানে মানে ইটস টোটালি ক্লামজি। তো আপনারা আমাকে বলেন তাহলে কিভাবে জমা দিবেন, পরীক্ষাটা কিভাবে দিবেন, এটা ইটস আপ টু ইউ, এটা আমি আমার কোনো ইয়ে নাই, ঠিক আছে? না স্যার যদি জমা দেওয়াটা আপনি একটা লিঙ্ক দিয়ে দিলেন, আমরা ওইটাতে একটা টাইমিং সময় থাকবে 5 মিনিট বা 10 মিনিটের, ওই 10 মিনিটের মধ্যে যে আচ্ছা সাবমিট করতে পারবে ওইটাই গ্রান্টেড হবে। তারপর যারা পারবে না ওকে, পারবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু বলে দেই যে এই জিনিসটা হয়। যেমন আপনারা তো এখানে 4টা পেজ আছে কোশ্চেনিয়ারে। হ্যাঁ, এই যে আমি আপনাদের কোশ্চেনিয়ারটা একটু দেখাই, এই টেমপ্লেটটাই আর কি আপনারা করবেন, সবাই পরীক্ষা দিবেন। মিউট করে নিলে মনে হয় ভালো হয়। আচ্ছা এখানে দেখেন আপনার একটা চ্যাট বক্সে আমি আপনাদেরকে একটা লিংক শেয়ার করেছি, একটা একটা মেসেজ দিয়েছি, এটা পেয়েছেন কিনা সবাই? আচ্ছা এখানে কে কথা বলতেছেন? জি স্যার, পাইছি স্যার। দেখেন তো সবাই অ্যাক্সেস করতে পারতেছেন কিনা এই মেসেজটা একটু প্লিজ। মানে একটা ওয়ার্ড ফাইল শেয়ার করেছি, এই ওয়ার্ড ফাইলটা আপনারা প্রিন্ট করবেন, এটা হচ্ছে টেমপ্লেট। জি স্যার। সবাই কি পেয়েছেন? There are 46 participants including me, so সবাই কি পেয়েছেন? স্যার পাইছি স্যার, নোট স্যার করে পেয়েছি জি স্যার, স্যার। পেয়েছি স্যার। আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে পেয়েছি। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে এইটা আপনারা একটু প্রিন্ট করে নিয়েন, ঠিক আছে? প্রিন্ট করে বাসায় রেখে দিয়েন।
আর পরীক্ষার সময়টা আমি তাহলে নেক্সট ক্লাসে পরীক্ষার টাইমটা বলে দিব, ঠিক আছে? তাহলে ওই যে ওইরকম একটা টাইম দিয়ে দিব যে ওই সময়ের মধ্যে আচ্ছা, কোশ্চেনটা তাহলে আপনারা কোথেকে কালেক্ট করবেন? এটা কি আমি ক্লাসরুমে দিয়ে দিব? ওখান থেকে নিতে পারবেন না? ইয়েস জি স্যার, স্যার, আপনি দিতে পারবো। ক্লাসরুমে যেভাবে পোস্ট হয় ওভাবে পোস্ট করে দিলেন। দিতে আচ্ছা, পারেন নাকি ঠি- স্যার? হ্যাঁ, তাহলে ফ্রাইডেতে একটা টাইমে দিয়ে দিব আর কি। তাহলে বলেন আমাকে, ফ্রাইডেতে যদি পরীক্ষা সবাই দিতে পারেন কয়টা বাজে দিব কোশ্চেনটা? স্যার আমি 1.5 ঘন্টা স্যার সময় দিব। স্যার আসলে আমাদের অনেকে ক্লাসরুমের অ্যাক্সেস নাই, আমার স্পেশালি আমার নিজের নাই। সো ওই এখন ক্ষেত্রে স্যার আমরা কি করব? ক্লাসরুমের বিষয়টা আপনারা দেখেন, অনেকেই আমি ইনভাইটেশন পাঠিয়ে রাখছি, বুঝেও না যে ইনভাইটেশন অ্যাকসেপ্ট কিভাবে করতে হয়। মানে ইউ নিড টু হ্যাভ মিনিমাম লিটারেসি, রাইট? এখানে ক্লাসরুমে জি আপনার স্যার। অ্যাক্সেস নাই কেন? আপনার কি নাম? সঞ্জিদা হোসাইন মিম। স্যার আমি অলরেডি আগে একবার বলেছিলাম, বাট আপনি আপনি বলেছিলেন সব আমার যতগুলো ইমেল ইমেল আছে সবগুলো থেকে আউট হয়ে যাওয়ার পর আবার অ্যাক্সেস করার জন্য আমি ওটাও করেছিলাম, বাট স্টিল নাও আই হ্যাভ নো অ্যাক্সেস। আচ্ছা, কি নাম? সঞ্জিদা? সঞ্জিদা হোসাইন মিম। সঞ্জিদা, স্পেলিং কি আপনার সঞ্জিদার? SANJIDA। এই যে দেখছেন, আপনাকে ইমেলে ইনভাইটেশন পাঠিয়ে, এটা না ইমেল আইডি 9035? জি জি স্যার। এটা কবে পাঠিয়ে রাখছে? আপনি এখনো এটা কিছু করেন নাই। একসেপ্ট না করলে তো এটা ইয়া হবে না। বাট স্যার আমি অ্যাকসেপ্ট করেছি, বাট আমি এখানে অ্যাক্সেস করতে পারছি না। কেন অ্যাক্সেস করতে পারতেছে না? সবাই তো অ্যাক্সেস করতে পারছে, আপনি এখানে ইনভাইটেশনই অ্যাকসেপ্ট করেন না, এই জন্যই তো হয় নাই। আপনার ইউ গো টু ইউর ইমেল আইডি, এই যে যে ইমেল আইডিটা আছে এখানে যান, এখানে গিয়ে ওকে জাস্ট স্যার। accept the link and you will be enrolled with the class, to the class, okay? এই যে এখানে ওকে স্যার অনেক আমি তাহলে আবার এই ট্রাই। যে এই যে দেখেন এখানে কতজনকে পাঠিয়ে রাখছে, অথচ একসেপ্টও করে না, বুঝেও না। স্যার আমি Okay? আবার ট্রাই করে দেখবো। ওকে, থ্যাংক ইউ। আর কারো এরকম সমস্যা আছে? স্যার আমার ইমেল আইডিটা একটু অ্যাড করে দিলে ভালো হতো স্যার। কি নাম আপনার? আমি মোহাম্মদ কামাল হোসেন স্যার, আমি একটু চ্যাট বক্সে লিখে দিচ্ছি। কামাল হোসেন না? ইমেল আইডিটা কি একটু বলেন তো? কামাল, KAMAL স্যার, এই যে আমি লিখে দিচ্ছি চ্যাট বক্সে স্যার, একটু কাইন্ডলি যদি দেখবেন। KMAL, হ্যাঁ, তারপরে? ও ডট লিখছেন? CUET। আচ্ছা, এখানে লিখছেন না? জি স্যার, লিখে দিচ্ছি। মেসেজে লিখছেন না? আচ্ছা, ঠিক আছে, আমি এখানে ইয়ে করে দিচ্ছি। ইনভাইটেশন দিয়ে দিন। জি, সরি সরি। ঠিক আছে, আর কারো সমস্যা আছে? কি নাম আপনার? মহুয়া, আচ্ছা। এই যে মহুয়া পাঠিয়েছে, কুয়েট না এটা? এটা তো অনেক আগে পাঠিয়েছে। এটা ইমেল আইডি না? এটা পাঠিয়েছে এখন। শুনেন, একটা ডাবল পাঠানো যাবে না, কারণ অলরেডি যাদেরকে ইনভাইট করা হয়েছে দে হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস। মানে এটা দুইবার পাঠানো যায় না আর কি, হ্যাঁ? মানে আমি আবার যদি এখানে ট্রাই করি, আসবে না, কারণ আপনাকে অলরেডি ইনভাইটেশন পাঠানো হয়েছে। এই যে মহুয়া, আসবে না। কি নাম? MA? হ্যাঁ, আমি করেছি কিন্তু আমারও প্রবলেম, মানে অ্যাক্সেস হচ্ছে না আর কি। আচ্ছা, আমি আপনাদেরকে একটু এই আমি আমার স্ক্রিনটা অফ করে দিচ্ছি। আপনারা এখানে গিয়ে আপনাদের ইমেল আইডিটা কি এখন কম্পিউটার থেকে ইয়ে করছেন? কম্পিউটার বা ল্যাপটপ থেকে আপনারা ক্লাস করতেছেন? তাহলে আপনারা একটু কম্পিউটার বা ল্যাপটপের আপনাদের যে ইমেল আইডিটা ওইটা একটু ওপেন করে আমাকে দেখান তো কি সমস্যা হচ্ছে।
এই যে আমি এখানে আমার শেয়ার অপশন অফ করে দিছি, আপনারা শেয়ার করে আপনি একটু দেখান যে কি প্রবলেম হচ্ছে। স্যার আমার মনে হয় ওনার অনেক ডিভাইসে মেইল অ্যাড্রেসটা অ্যাটাচমেন্ট আছে, ওগুলো অফ করলে উনি ঢুকতে পারবেন। হ্যাঁ, সেটাই তো হওয়ার কথা ছিল, যে মাল্টিপল ইমেল আইডি যদি ওপেন থাকে এগুলো অফ করে শুধুমাত্র যে ইমেল আইডিটা আমাকে পাঠিয়েছেন, আপনি ইনভাইটেশন পেয়েছেন কিনা, ইনভাইটেশন পেলে যারা এই স্যারের ইনভাইটেশনটা পেলে ওইখান থেকে জাস্ট লিংকে গিয়ে একসেপ্ট করলেই হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা আমি আহ, যদি আপনি কি মহুয়া নাকি কি নাম জানো, আপনি কি আপনার ইয়েটা বলছিলাম শেয়ার করতে, যে প্রবলেমটা কি হচ্ছে সেটা, ক্যান ইউ ডু ইট? নো রেসপন্স। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি টুডে আই উইল স্টার্ট এ নিউ চ্যাপ্টার দ্যাট ইজ অ্যাকাউন্টিং ফর মার্চেন্ডাইজিং অপারেশনস, ওকে। আচ্ছা, আমার স্ক্রিন কি শেয়ার হচ্ছে না কি হচ্ছে না? না স্যার, শেয়ার হয়নি এখনো। আচ্ছা, আমি আবার দেখাচ্ছি। নাও। এখন স্যার হচ্ছে। হচ্ছে স্যার। Okay, so this is chapter 5, accounting for merchandising operations, right? So from chapter 1 to chapter 4, we have discussed on accounting for service organization. So for service organization, the only source of revenue is the service revenue. So from chapter 1 to chapter 4, in all the examples, you see service revenue, okay? So there are basically three types of organizations based on uh, that means based on form. So one is manufacturing organization, another is merchandising organization, another is service organization. So service organization is an organization that provides service to the customers. Okay. Whereas manufacturing organization is an organization that manufactures raw materials and produce raw materials into finished goods. Okay. Like Bata Shoe is an example of manufacturing organization. Okay, so it purchases raw materials like leather and process these raw materials into finished goods like shoes or leather bags. Okay, or other type of so another form of business is called merchandising business. Okay, so merchandising business is a business that is engaged in buying and selling of finished products to the customers. Okay, so let me give an example of merchandising organization. So merchandising organization হচ্ছে যেমন আমাদের যে গ্রোসারি শপ আছে সেটা হচ্ছে মার্চেন্ডাইজিং অর্গানাইজেশন, অথবা আমাদের যে সুপার শপ আছে, গ্রোসারি শপ ইউ আন্ডারস্ট্যান্ড, যে মুদি দোকান, তাহলে এই যে বিজনেসটাকে এটাকে বলা হচ্ছে মার্চেন্ডাইজিং অর্গানাইজেশন। মার্চেন্ডাইজিং অর্গানাইজেশন মানে কি, যেটা দ্যাট ইজ এঙ্গেজড ইন বাইং এন্ড সেলিং অফ ফিনিশ গুডস টু দ্য কাস্টমার্স। অর্থাৎ এটা কিন্তু কোনো প্রোডাক্ট প্রডিউস করে না, একদম ফিনিশ গুডস পারচেস করে এবং সেটাই কাস্টমারের কাছে সেল করে। ওকে, সেল করে। তারপর যেমন হচ্ছে আপনার সুপার শপ, স্বপ্ন, আগোরা, তো এরা কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কেসেস, হ্যাঁ স্বপ্নের আবার কিছু কিছু প্রোডাক্ট এখন নিজেরাই পারচেস করে নিজেদের ব্র্যান্ডে, হ্যাঁ নিজের ব্র্যান্ডে প্রডিউস করে। আমি জানি না এটা মনে হয় নিজেদের কিনা নাকি এটা আউটসোর্স করে, বাট দেখবেন অন্য ব্র্যান্ডের অনেক প্রোডাক্ট এখানে পাওয়া যায়, তার মানে দে পারচেস ফিনিশ প্রোডাক্টস, ঠিক আছে, এবং সেটা কাস্টমারের কাছে সেল করে, এবং সেল তারা করে। কোনো ধরনের কোনো ইয়ে করে না, মানে দে ডোন্ট প্রসেস এনিথিং। সো দিস গুডস আর বেসিকলি রেডি ফর ইউজ আর রেডি ফর সেল। ওকে, তাহলে আমরা এখানে যে বিজনেস যে ইয়েটা বলছি, যে চ্যাপ্টারের টাইটেলটা হচ্ছে অ্যাকাউন্টিং ফর মার্চেন্ডাইজিং অপারেশন, তাহলে এই যে মার্চেন্ডাইজিং যারা বাই এবং সেল করে তাদের অ্যাকাউন্টিং নিয়ে আমরা এখন কথা বলবো। সো তাদের এই যে ট্রানজিশন গুলো, হাউ টু রেকর্ড দিস ট্রানজিশনস। ওকে, সো এটা নিয়ে কথা বলবো এখন। তাহলে প্রাইমারি সোর্স অফ রেভিনিউ ইজ রেফার টু এস, মার্চেন্ডাইজিং অর্গানাইজেশনের মেইন রেভিনিউ সোর্স হচ্ছে সেলস রেভিনিউ। ওকে, আচ্ছা এখন দেখেন মার্চেন্ডাইজিং অর্গানাইজেশনের ক্ষেত্রে যদি আমি একদম সিম্পল একটা উদাহরণ দেই, যে গ্রোসারি শপ, তাহলে এই গ্রোসারি শপের প্রফিট কিভাবে ক্যালকুলেট করা হয়। মনে করেন সে তার দোকানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পারচেস রাখে,
এবং সেটা একটা দামে কিনে আবার সেটার সাথে প্রফিট অ্যাড করে সে সেল করে, তাই না? তাহলে হুম। প্রথমে হচ্ছে সেলস রেভিনিউ থেকে তার যে কস্টিং, যে দামে সে প্রোডাক্টটা কিনেছে, এটাকে বলা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ যেটা বিক্রি করা হয়েছে সেটার কস্টিং কত। ওকে, সো এটার কস্টিং বাদ দেওয়ার পরে দে গেট গ্রস প্রফিট। গ্রস প্রফিট মানে হচ্ছে মোট লাভ। বাট বুঝলাম। দ্যাটস নট দ্য ফাইনাল প্রফিট, কারণ এর সাথে আর কিছু খরচও আছে, তাই না? যেমন মনে করেন হুম। আপনি 10 টাকা দিয়ে কিনছে, 15 টাকা বিক্রি করছে পার ইউনিট, তাহলে পার হুম। ইউনিট প্রতি তার প্রফিট কত হয়েছে? 5 টাকা। 5 টাকা। এখানে আরো অন্যান্য কিছু খরচ আছে এবং সেই খরচগুলো আমরা এখানে বাদ দিব। এগুলোকে বলা হচ্ছে অপারেটিং এক্সপেন্স। ওকে, অপারেটিং এক্সপেন্স মানে হচ্ছে পরিচালনাগত ব্যয়। পরিচালন ব্যয়, হ্যাঁ। হ্যাঁ, পরিচালনা ব্যয়। এবং এগুলো কোনগুলো? এগুলো নর্মালি যেমন হচ্ছে একটা গ্রোসারি শপের কি থাকে, যেমন এখানে এমপ্লয়ি থাকে, তাদের সেলস পার্সন থাকে, তাদেরকে স্যালারিজ দিতে হয়। ওকে, রেন্ট, তারপরে দোকান ভাড়া থাকে, ইয়াস, রেন্ট এক্সপেন্সেস দেয়া, দোকান ঠিক ভাড়া আছে। দিতে হয়। তারপরে দোকানে আপনি ইলেকট্রিসিটি ইউজ করতেছেন, ইউটিলিটি বিল, ইউটিলিটিস মজুরি। বিল দিতে হয়। হ্যাঁ, তারপরে আপনার যদি প্রোডাক্ট গুলো সেল করার জন্য কোনো ট্রান্সপোর্ট হয়, ট্রান্সপোর্টেশন কস্ট দিতে হবে। অ্যাডভার্টাইজিং আছে স্যার। অ্যাডভার্টাইজিং কস্ট আছে, সেগুলো বাদ দিতে হবে। তাহলে ওই পরিচালনাগত ব্যয়গুলো বাদ দেওয়ার পরে ফাইনালি দে গেট দ্য নেট প্রফিট। ওকে, নেট ইনকাম বা নেট প্রফিট। আচ্ছা, এইটা আমি আর এত ডিসকাস করলাম না, সরাসরি চলে যাই হচ্ছে জার্নাল এন্ট্রিতে। আচ্ছা, এখানে হচ্ছে ট্রানজেকশন গুলো রেকর্ড করার জন্য দেয়ার আর টু মেথডস। একটা হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, অ্যানাদার ইজ কল্ড পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। ওকে, সো হুম। আপনারা কি এটার বাংলা কেউ বলতে পারবেন? হোয়াট ইজ পারপিচুয়াল, হোয়াট ইজ পিরিয়ডিক? বা বাংলা মিডিয়ামে আপনারা তো যদি পড়েন, বাংলা কালা মিডিয়ামে পড়ছিলাম কিন্তু এগুলো তো মনে নাই। কালান্তিক। আচ্ছা, আমি মানে আই এম নট এ স্টুডেন্ট ফ্রম বাংলা মিডিয়াম ইন মাই আন্ডারগ্রেড লেভেল। ওকে, সো এইটা আমি জানি না, যদি কেউ হয়তো জানে এই জন্য জিজ্ঞেস করছি। যদি ওইটা হয় তাহলে হয়তো রিলেট করতে পারতেন আর কি। ওকে, সো সো ফার্স্ট অফ অল হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমটা কি? দুই ধরনের ইনভেন্টরি সিস্টেম আছে। ওকে, তাহলে একটা হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, অ্যানাদার ইজ পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। ওকে, সো এখানে একটু পড়েন তো কি লেখা আছে পারপিচুয়ালে। Maintain detailed records of the cost of each inventory per purchase and sale. Record continuously show inventory that should be on hand for every item. Company determines cost of goods sold each time a sales occurs. তো কিছু বোঝা যাচ্ছে? নেটটা প্রবলেম হচ্ছে আল্লাহ। ওকে, সো ফার্স্ট হচ্ছে মেইনটেইন ডিটেইল রেকর্ডস। এই শব্দটাকে আন্ডারলাইন করেন, ডিটেইল রেকর্ডস। ডিটেল রেকর্ড, পারমিশন সিস্টেম, মেইনটেইন ডিটেল রেকর্ডস। ওকে, সো ফার্স্ট হচ্ছে এটা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আমরা সাধারণত ইনভেন্টরির জন্য ডিটেল রেকর্ডটা রাখি। ডিটেল রেকর্ডস অফ দ্য কস্ট অফ ইচ ইনভেন্টরি পারচেজ এন্ড ইনভেন্টরি সেল। অর্থাৎ আমি যখন ইনভেন্টরি বাই করতেছি এবং ইনভেন্টরি যখন সেল করছি, তো সাথে সাথে আমি এটা ইনভেন্টরি অ্যাকাউন্টে রেকর্ড করতেছি। এবং রেকর্ড করার কারণে যেটা হয়, রেকর্ডস কন্টিনিউয়াসলি শো ইনভেন্টরি দ্যাট শুড বি অন হ্যান্ড। ইনভেন্টরি মানে কি, এটা তো বুঝে নাকি? স্যার বুঝি। ইনভেন্টরি Stock, মানে sir. হচ্ছে প্রোডাক্ট আর কি, প্রোডাক্ট, পণ্য। হ্যাঁ, হুম। পণ্য। ইনভেন্টরি মানে হচ্ছে পণ্য, যে পণ্যটাকে আমি সাধারণত বিক্রির উদ্দেশ্যে কিনি, হুম। অথবা এটাকে অনেক সময় বলে মার্চেন্ডাইজিং ইনভেন্টরি, ইনভেন্টরি অর মার্চেন্ডাইজিং ইনভেন্টরি। ওকে, তাহলে আমি এই ইনভেন্টরি যেহেতু ডিটেল রেকর্ডসটা রাখতেছি, তাহলে আমি কি করতে পারবো যে রেকর্ডস কন্টিনিউয়াসলি শো ইনভেন্টরি দ্যাট শুড বি অন হ্যান্ড, অর্থাৎ ইনভেন্টরি ব্যালেন্সটা আমি সাথে সাথে জানতে পারবো। সাথে সাথে জানতে পারবো আমাদের কতগুলো আরেকটা, প্রোডাক্ট আছে, জি, আরেকটা জানতে হচ্ছে পারবো। কোম্পানি ডিটারমাইন্স কস্ট অফ গুডস সোল্ড ইচ টাইম এ সেলস অকার। যখন প্রোডাক্টটা সেল করে সাথে সাথে এটার কস্টিংকেও ডিটারমাইন করা হয় পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে। ওকে, আচ্ছা। হ্যাঁ স্যার। জি, স্যার। আরেকটা হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। কি পিরিয়ডিক এর মানে সম্ভবত কালান্তিক, মানে কাল অন্তর, অর্থাৎ একটা কাল শেষ একটা হইলে নির্দিষ্ট সময়, স্যার। সময়, হ্যাঁ, একটা সময় নির্দিষ্ট, সময়। জি, তাহলে একটা নির্দিষ্ট সময় শেষ হলে তারপরে ইনভেন্টরিটা রেকর্ড করা হয়। বলছে ডো নট কিপ ডিটেল রেকর্ডস অফ দ্য ইনভেন্টরি। এখানে হচ্ছে পার্থক্য, একটাতে ইনভেন্টরি রেকর্ড করে, আরেকটা কি করে না, ইনভেন্টরি অ্যাকাউন্ট মেনটেন করে না। তাহলে ইনভেন্টরি মানে হচ্ছে যে আমার পণ্য, মজুত পণ্যের মূল্য কত, সেটা মানে মজুত পণ্য কত আছে সেটা কিভাবে বুঝবো? বলছে কস্ট অফ গুডস সোল্ড ডিটারমাইন্ড বাই কাউন্ট এট দ্য এন্ড অফ দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড।
অর্থাৎ এটা আমি সাধারণত অ্যাকাউন্টিং পিরিয়ড শেষে এটা ডিটারমাইন করি। যেমন মনে করেন আমার যদি ইয়ারলি অ্যাকাউন্টিং পিরিয়ড হয় জানুয়ারি টু ডিসেম্বর, তাহলে ডিসেম্বরের 31 এসে আমি ইনভেন্টরিটা কাউন্টিং করে কস্টিংটা ডিটারমাইন করি। এবং এখানে কস্টিংটা বের করার জন্য একটা ফর্মুলা দেওয়া আছে যে বিগিনিং ইনভেন্টরি হচ্ছে প্রারম্ভিক মজুদ মনে হয়, প্লাস হুম। পারচেজ। পারচেজ মানে তো ক্রয়, এটা তো মনে হয় জানেন। ইকুয়ালস হচ্ছে গুডস অ্যাভেলেবল ফর সেল, অর্থাৎ এটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মনে হয় এটা। এখান থেকে বাদ দেওয়া হয় যেটুকু আনসোল্ড রয়ে গেছে, অর্থাৎ এন্ডিং ইনভেন্টরি বাদ দেওয়ার পরে উই গেট কস্ট অফ গুডস, যেটুকু বিক্রি করা হয়েছে এটা কস্টিং হচ্ছে এটা। স্যার পিরিয়ডিক্যাল তাহলে হচ্ছে কি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হবে, সেটা 6 মাস হবে অথবা 1 বছর হবে, যাই হোক হ্যাঁ, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাউন্ট করে এরপরে এটা ক্যালকুলেট করতে হবে। ফিজিক্যালি কাউন্ট করে ইনভেন্টরি কাউন্ট করা। আপনারা কেউ যদি মার্চেন্ডাইজিং অর্গানাইজেশনে চাকরি করেন, দেখবেন যে বছরের শেষে আইসা বা যে কোনো অ্যাকাউন্টিং পিরিয়ড যদি মান্থলি হয়, মান্থের শেষে আইসা ওরা কি ফিজিক্যালি এটা কাউন্ট দেয় না ইনভেন্টরি গুলি? জি স্যার। এইটা কিন্তু পিরিয়ডিক পারপিচুয়াল দুইটা সিস্টেমই করে। কেন কাউন্ট দেয়? কারণ এই পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে তো ইনভেন্টরি অ্যাকাউন্ট রেকর্ডই করে, তারপরে কাউন্ট দেয় কেন? কারণ আপনি আপনার টি অ্যাকাউন্টসে যে ব্যালেন্স দেখাচ্ছে আর প্রকৃতপক্ষে ইনভেন্টরি যে ব্যালেন্স, এটা কি ম্যাচ করে কিনা এটার জন্য, করে কিনা এটা দেখার জন্য। দেখার জন্য। আর পিরিয়ডিকে তো এটা করতেই হবে, কারণ আমি পিরিয়ডিকে ইনভেন্টরি অ্যাকাউন্ট মেনটেন করি নাই, তাহলে আমার ইনভেন্টরি কত আছে সেটা তো আমি কাউন্টিং না করে বলতেই পারবো না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন বলছে অ্যাডভান্টেজ অফ দ্য পারপিচুয়াল সিস্টেম। পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের কিছু সুবিধা আছে। একটা হচ্ছে ট্রেডিশনাল ইউজ ফর মার্চেন্ডাইজ উইথ হাই ইউনিট ভ্যালিউস। নর্মাল যেগুলো কস্টিং বেশি থাকে, ইউনিট প্রাইস বেশি থাকে, সেই সব ক্ষেত্রে আমরা পারপিচুয়াল ইনভেন্টরিটা ফলো করি। এবং বলছে শোজ দ্য কোয়ান্টিটি অ্যান্ড কস্ট অফ ইনভেন্টরি দ্যাট শুড বি অন হ্যান্ড অ্যাট এনি টাইম। এবং এখানে কি করতে পারি যে আমার ইনভেন্টরি প্রাইসটা যে কোনো সময় জানতে পারি। ওকে। এবং প্রোভাইডস বেটার কন্ট্রোল ওভার ইনভেন্টরিজ দ্যান এ পিরিয়ডিক সিস্টেম। এবং এখানে ইনভেন্টরি কন্ট্রোলটা সহজ হয়, যেহেতু আমি ইনভেন্টরি অ্যাকাউন্ট মেনটেন করতেছি, তাহলে আমার ইনভেন্টরিটা কি হয়, কন্ট্রোল হয়। আচ্ছা, এবার আমি একটা উদাহরণ দিলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। আপনারা যখন কোনো সুপার শপ থেকে কেনেন, তখন আপনারা দেখেন কিনা যে পণ্যটা বিক্রি করার সময় ওরা কি করে, একটা স্ক্যান করে না, বারকোড স্ক্যানার? জি স্যার। আচ্ছা, এইটা হচ্ছে বেসিক্যালি দে আর ডুইং দ্য পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। দে হোয়াট ডু এই বারকোড স্ক্যানারে কি করে আসলে? ওটা দিয়ে দিলেও পরিমাণ সেল বুঝতে হয়েছে আর পারবেন। কি পরিমাণ আছে এটা অটো হ্যাঁ, হয়ে যায় স্যার। অর্থাৎ ওর যে কম্পিউটার আছে ওই সফটওয়্যারের মধ্যে কিন্তু ও যখন প্রোডাক্টটা কিনছে, তাই না, তখন কিন্তু সাথে সাথে সফটওয়্যার ইনপুট দিয়ে দিচ্ছে। আবার যখন প্রোডাক্টটা চলে যাচ্ছে, বারকোড যে স্ক্যান করে ফেলতেছে, তার মানে আলটিমেটলি ওর সফটওয়্যার থেকে প্রোডাক্টটা লেস হয়ে যাচ্ছে। তাহলে কত প্রোডাক্ট আছে, কোয়ান্টিটি কতটুকু আছে, এন্ড হোয়াটস দ্য প্রাইস, এটা ইজিলি ওখান থেকে জানা যায়। এম আই ক্লিয়ার? স্যার। সো দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম ইজ। আচ্ছা, আর এটা তো ম্যানুফ্যাকচারিং এও ফ্যাক্টরি লেভেলে কিছু কাজ হয়ে থাকে, আর স্টোর আর এম এ এগুলা। হ্যাঁ ওরাও করে। যেমন মনে করেন আপনি যখন আরএম কিনেন, তখন আপনি বারকোড স্ক্যান করে নিতে পারেন। জি। তাহলে আপনার ওই যে সাথে সাথে সফটওয়্যারে আপডেট হয়ে যাবে যে আপনার কতটুকু আরএম আছে। আবার যখন আরএম আপনি প্রোডাকশনে পাঠিয়ে দিবেন, ওইখান থেকে আবার লেস করে দিবেন, তাহলে জি আলটিমেটলি স্যার। আপনি ইউ ক্যান নো দ্য ব্যালেন্স অফ ইউর আরএম। র ওকে, সো ম্যাটেরিয়ালস। জি, হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু জার্নাল এন্ট্রি গুলো দেখি যে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে জার্নাল গুলো কি হবে। জার্নাল মানে হচ্ছে বেসিক্যালি এখানে ট্রানজেকশন হলো বাই অ্যান্ড সেল। সো বাই অ্যান্ড সেল এর ট্রানজেকশন গুলো আমরা বলছি। আচ্ছা, এখানে কি একটা ইনভয়েস দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, ইনভয়েস দেখা যাচ্ছে একটা। জি। জি আচ্ছা, স্যার। এই ইনভয়েসটা একটু রিড আউট করেন তো, পড়া দেখা যাচ্ছে তো না, সবাই আচ্ছা, দেখতে পাচ্ছি? পিডব্লিউ অডিও সাপ্লাই, এটা কি ইন্স্যুরেন্স ইনকর্পোরেশন, ইনকর্পোরেশন। ইনকর্পোরেশন। ইনকর্পোরেশন মানে 7,000। আমরা আমরা বাঙালিরা, মানে আমরা বাংলাদেশিরা যারা যেটাকে বলি কোম্পানি, এটা ও, ইউএস এরা বলে হচ্ছে ইনকর্পোরেশন। এই জন্য আপনি দেখবেন ইনকর্পোরেশন। ইউএসএ যত কোম্পানিগুলো আছে সবের সাথে ইনকর্পোরেশন লেখা, যেমন মাইক্রোসফট ইনকর্পোরেশন, ফেসবুক ইনকর্পোরেশন। ওকে, গো থ্রু। হ্যাঁ, 27 সার্কেল ড্রাইভ, হার্ডিক, মিশিগান। গান, মিশিগান, হ্যাঁ। 48। হ্যাঁ, অর্থাৎ এইটা হচ্ছে সেলার যে আছে, এটা একটা ইউএস এর কোম্পানির কথা বলা হচ্ছে। সো এটা হচ্ছে সেলারের অ্যাড্রেস। আর সোল্ড টু কার কাছে বিক্রি করছে দেখেন। যার কাছে বিক্রি করছে সেটা হলো শক স্টেরো।
সক স্টেরিও। স্টেরিও, হ্যাঁ সক স্টেরিও। হুম। জেমস তারপর ওভেন জেনসন পারচেজিং এজেন্ট হাফেনসন। হচ্ছে, হ্যাঁ। আর জেন অ্যাড্রেস ওভার। হচ্ছে 125 মেইন স্ট্রিট, চেলসি, ইলিনয়েস স্টেটের। আচ্ছা, এখন এখানে ডেট আছে একটা, যে হ্যাঁ, ফাইভ ডেট ফোর আছে। সেভেন্টিন আচ্ছা, একটু ডেটটা বলি। আমাদের দেশে আমরা ডেট লিখি কিভাবে? অর্ডারটা কি, আগে ডে লিখি, আমার ডে, মান্থ, ইয়ার। ইয়ার। আর ওরা লিখে হচ্ছে মান্থ, আগে লিখে মান্থ, তারপর ডে, তারপর ইয়ার। তাহলে এখান থেকে কি বোঝা যায় এটা কয় তারিখ? 4 তারিখ। মে মাসের এর 4 তারিখ। মধ্যে মার্কেটে মে মে, মাসের চার মে তারিখ মাস দুই হাজার 4 তারিখ। সতেরো ইয়াস। এবং দেখেন সেলস পার্সন হচ্ছে মেলোনি। আর এখানে একটা হুম, টার্মস আছে 210 N30 এফওবি শিপিং পয়েন্ট, এই দুইটা বিষয় খাতায় লেখেন, 210 N30 and এফওবি শিপিং পয়েন্ট। টার্মস। টার্মস হলো 210 N30। লেখা হয়েছে স্যার। ওকে, সো এটা আমি পরে এক্সপ্লেন করছি। এখানে ক্যাটালগ নাম্বার দেখেন, যে প্রোডাক্ট গুলো কিনছে এই প্রোডাক্টের কোড হচ্ছে এটা। আর ডেসক্রিপশন হচ্ছে প্রিন্টেড সার্কিট বোর্ড প্রোটোটাইপ, কোয়ান্টিটি 1, প্রাইস হচ্ছে 2300 এন্ড টোটাল প্রাইস এটা। আরেকটা প্রোডাক্ট প্রোডাকশন মডেল মডেল সার্কিটস, 5 ইউনিট, 300 টাকা করে, 1500 টাকা। 1500। টোটাল প্রাইস হচ্ছে 3800 টাকা। এবং এখানে নিচে বলা আছে অল রিটার্নস মাস্ট বি মেড উইদিন 10 ডেজ। তার মানে এই রিটার্ন গুলো 10 দিনের মধ্যে দিতে হবে। আচ্ছা, আমরা যখন কোনো প্রোডাক্ট পারচেজ করি তখন, যেমন মনে করেন একটা কিছু কিনি, তখন আমাদের ইনভয়েসের মধ্যে এরকম ইনফরমেশন থাকে না? অনেক সময় থাকে যে এর মধ্যে আপনি দিতে পারবেন, না হলে হবে না, এরকম জি, থাকে স্যার। ইনভয়েস অর্থাৎ আমরা কি প্রোডাক্ট কিনছি, প্রোডাক্টের টাইপ দেওয়া থাকে, কোয়ান্টিটি দেওয়া থাকে এবং প্রাইস দেওয়া থাকে। ওকে, আচ্ছা। হুম, হুম, হুম। তাহলে এই ইনভয়েসটা ইউজ করি, না হলে আমরা জার্নাল গুলো করবো। এখন দেখেন এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে পিডাব্লিউ অডিও সাপ্লাই, আর একটা হচ্ছে সক স্টুডিও। সো সোল্ড টু সক স্টুডিও, ইট মিনস সক স্টুডিও ইজ দ্য বায়ার, আর পিডাব্লিউ যার ইনভয়েস সে হচ্ছে হ্যাঁ, সেলার। সেলার, সেলার। এখন আমরা বায়ারের বইতেও জার্নাল দিব, আবার সেলারের বইতেও জার্নাল দিব। আচ্ছা, তাহলে ফার্স্ট যে টার্মসটা ছিল 210 N30, এইটা মানে হচ্ছে দিস ট্রানজেকশন ইজ অন অ্যাকাউন্ট, বাকিতে হয়েছে। 14। ওকে, সো বাকিতে হুম। হয়েছে, এবং এখানে পেমেন্টের ডেট টাইমটা হচ্ছে N30। আচ্ছা, আমি একটু একটা এটা স্যার এক্সেল। 10 দিনের ভিতরে দিলে 2% ডিসকাউন্ট 10 পাবে। দিনের ভিতরে দিলে 2% ডিসকাউন্ট পাবে। আর 30 দিনের মধ্যে অবশ্যই পেমেন্ট করতে হবে, এরকম কিছু। ওকে, হুম, এটাই। ভেরি গুড, ভেরি গুড। 10 দিনের মধ্যে দিলে 2% ডিসকাউন্ট, 30 দিনের মধ্যে পেমেন্ট দিতে হবে, এটাই। জি, আচ্ছা। হুম, হুম। ওকে, তাহলে এখানে টার্মসটা ছিল হচ্ছে 210 and then N30। ওকে, সো এইটা বেসিক্যালি হচ্ছে দিস ইজ দ্য টার্ম অফ ক্রেডিট সেলস অর ক্রেডিট পারচেস। ওকে, এটা মানে হচ্ছে এন মিনস নেট, অর্থাৎ পেমেন্ট ডেট। নেট মিনস হচ্ছে কি পেমেন্ট ডেট বা পেমেন্ট পিরিয়ড। ওকে, ইট মিনস তাহলে কতদিন পরে পেমেন্ট করতে হবে, এখানে পাশে যেটা ডেট থাকবে, মানে ডে দেয়া থাকবে, সেটা হচ্ছে পেমেন্ট টাইম, 30 ডেজ এর মধ্যে। আর এন যদি 60 বলা থাকে, তার মানে পেমেন্ট ডেট হচ্ছে, পেমেন্ট ডে হচ্ছে কত, 60 ডেজ। ওকে, আর এই শুরুতে তার মানে আপনি এখন ডেট অফ পারচেজ থেকে ডেট অফ পেমেন্ট পর্যন্ত সময় পাবেন 30 ডেজ, ইফ ইট ইজ N30। আচ্ছা, আর যদি 210, সো 210 ইজ বেসিক্যালি দ্য ডিসকাউন্ট থ্রেশহোল্ড। ওকে, the 210 is basically the discount terms. Okay, discount terms, it means যে 2 means 2% is a discount rate. Okay, discount rate. আর 10 means 10 days, অর্থাৎ ডিসকাউন্ট থ্রেশহোল্ড, কতদিনের মধ্যে আমি পেমেন্ট করলে পরে ডিসকাউন্ট পাবো, থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড। ওকে, সো তাহলে এখানে 30 ডেজ এর মধ্যে পেমেন্ট করতে হবে। কিন্তু যদি কেউ আর্লি পেমেন্ট করে, ইট মিনস উইদিন 10 ডেজ এর মধ্যে পেমেন্ট করে, তাহলে 2% লেস পে করতে হবে। ওকে,
এখন 10 days মিনস হোয়াট? আমরা বলছিলাম ট্রানজেকশনটা হচ্ছে May 4, ডেট অফ পারচেজ হচ্ছে May 4 ইজ দ্য ডেট অফ পারচেজ। ওকে, ডেট অফ পারচেজ। তাহলে আমার ডিসকাউন্ট পেতে গেলে পেমেন্ট করতে হবে কি উইদিন 10 days। 14 তাহলে 10 days শুরু হবে হচ্ছে May 5 থেকে শুরু হবে। 5 থেকে শুরু হবে। তাহলে May 5-এ একদিন হলো, May 6-এ 2 দিন হলো। তাহলে এভাবে একটু গণেন তো, May 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। ওকে, তাহলে May 14-এ হচ্ছে 10 দিন। এখন আপনি খেয়াল করবেন যে পেমেন্টটা May 14-এর মধ্যে হয়েছে কিনা। যদি ইফ ইট ইজ পেইড উইদিন May 14, দেন দেয়ার ইজ ডিসকাউন্ট, আদারওয়াইজ নট। হুম হুম ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা। তাহলে এইটা হলো যে ডিসকাউন্টেড টার্মস, যেটা আমরা কোশ্চেনে দেখলাম। স্যার আচ্ছা, আরেকবার একটু দেখানো যাবে? খাতায় তুলছিলাম। জি। ওটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন তাহলে হয়ে গেছে। স্ক্রিনশট দেন। জি স্যার হয়ে গিয়েছে। ওকে, সো তাহলে আমাদের এখানে ডেট অফ পারচেজ ওয়াজ অন May 4। আর যদি May 15-এর মধ্যে 14-এর মধ্যে হয় তাহলে ডিসকাউন্ট। ওকে, তাহলে এখানে শুরুতে ঘটনাটা কি হয়েছিল? 3,800 টাকার প্রোডাক্ট পারচেজ করেছিল সক স্টুডিও ফ্রম পিডাব্লিউ অডিও সাপ্লাই। ওকে, হুম তাহলে সক স্টুডিও ইউজেস এ পারচেজ ইনভয়েস। সক স্টুডিওর জন্য হচ্ছে পারচেজ ইনভয়েস, আর সেলারের জন্য হচ্ছে পিডব্লিউর জন্য সেল। সেলস ইনভয়েস। সেলস ইনভয়েস। ওকে, তাহলে প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ ফর সক স্টুডিও ফর দ্য ইনভয়েস ফ্রম পিডাব্লিউ অডিও সাপ্লাই। তাহলে জার্নাল এন্ট্রিজটা কি হবে? এখানে আমি একটু বলি ঘটনাটা কি হয়েছে। ঘটনাটা হচ্ছে যে বায়ার প্রোডাক্ট পারচেস করছে সেলারের কাছ থেকে অন অ্যাকাউন্টে বাকি দেন। হুম ওকে, তাহলে এখন হুম আন্ডার পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আমি এই প্রোডাক্টটাকে সাধারণত অ্যাসেট হিসেবে ট্রিট করি। কি হিসেবে ট্রিট করি? আচ্ছা অ্যাসেট। ওকে, প্রোডাক্টটাকে আমি ট্রিট করছি অ্যাসেট হিসেবে। ওয়াই অ্যাসেট? আইসিএম এর ক্লাস শুরু হয়েছে। আমি খাবো না, আমি খেয়ে এসেছি। আমি ওকে, খেয়ে এসেছি ওয়াই বাবা। অ্যাসেট। অ্যাসেটের ডেফিনেশন হচ্ছে ফিউচার ইকোনমিক বেনিফিট। কোনে থেকে যদি কোন দিকে ক্লাস করবো? ফিউচার ইকোনমিক বেনিফিট, ওকে, যদি আপনি কোনো রিসোর্স থেকে ফিউচার ইকোনমিক বেনিফিট পান, দ্যাট ইজ ইউর অ্যাসেট। তাহলে দেখেন, একটু সাউন্ডটা কমায় আপনি নেন। একটু আনমিউট করেন, সবাই আনমিউট করে নেন। সবাই মিউট করে রাখলে ভালো হবে স্যার। যে কথা বলবে তখন আনমিউট করে কথা বললে আচ্ছা, ভালো হবে। একটু বলি, আহ, অনেকে আপনার সবাইকে রেসপন্স করেন, দ্যাট ইজ ভেরি গুড। রেসপন্স যারা করেন, আই অ্যাপ্রিসিয়েট ইউর রেসপন্স। কিন্তু একটু খেয়াল রাখবেন যে ক্লাসের সময়টা অফিসে থেকে যদি আশেপাশে কেউ থাকে তাহলে মিউট করে রাখেন, রেসপন্স দরকার নাই করা। একদম যারা হয়তো হোমলি এনভায়রনমেন্টে আছেন, কেউ আশেপাশে নাই, তাহলে তার রেসপন্স মানে আনমিউট করে কথা বলেন, ঠিক আছে? তাহলে সবার জন্য সুবিধা হবে আর কি, বিকজ ইউ ডোন্ট ওয়ান্ট টু ডিস্টার্ব দ্য হোল ক্লাস, রাইট? হুম আচ্ছা, তাহলে আমি বলছিলাম প্রোডাক্টটাকে আমি অ্যাসেট হিসেবে ট্রিট করতেছি, কারণ কি এই প্রোডাক্টটা আমি ফিউচারে সেল করতে পারবো, সেল করে হয় আমি ক্যাশ পাবো, অথবা এই প্রোডাক্টটা আমি ব্যবহার করতে পারবো। সো দ্যাটস ওয়াই ইজ মাই অ্যাসেট। তাহলে প্রোডাক্ট যখন পারচেস করছেন, তাহলে আপনার অ্যাসেট বাড়তেছে, এন্ড বেসড অন ডেবিট ক্রেডিট ফর্মুলা অ্যাসেট। আমরা কি বলছিলাম যে হোয়াট ইজ ডেবিট এন্ড হোয়াট ইজ ক্রেডিট? অ্যাসেট ডেবিট, হ্যাঁ, লায়াবিলিটি সো ক্রেডিট। যদি অ্যাসেট বাড়ে, আমরা অ্যাসেট বাড়লে কি হবে? অ্যাসেট যদি বাড়ে ডেবিট। ডেবিট, ডেবিট আর যদি অ্যাসেট কমে ক্রেডিট। 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 সো আর অন দ্য আদার সাইড, যদি লাইবিলিটি বাড়ে ক্রেডিট। ক্রেডিট ক্রেডিট, যদি লাইবিলিটি কমে ডেবিট। ডেবিট। আচ্ছা, liability if it decreases then debit. আচ্ছা, আচ্ছা, and on the owner's equity side, যদি owner's equity বাড়ে ক্রেডিট। credit, আর যদি equity কমে ডেবিট। ডেবিট। debit। আচ্ছা, ডেবিট। এই বেসিক ডেবিট ক্রেডিটটা কিন্তু আমার মনে রাখতে হবে, নাহলে এই ম্যাথ করা যাবে না। আচ্ছা, এখন হচ্ছেটা কি, যে আমি অ্যাসেট পারচেস করছি, প্রোডাক্ট পারচেস করছি, তাহলে আমার হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন মাই ইকুয়েশন? তাহলে ইকুয়েশনের মধ্যে অ্যাসেট সাইডে ইনভেন্টরি নামে একটা অ্যাসেট হলো, সেটা বাড়বে, হুম প্লাস হবে। আর অন দা আদার সাইড আমি এটা কিসে কিনছি? বাকিতে। তাহলে বাকিতে বাকিতে অ্যাকাউন্টস কিনলে পেয়েবল। অ্যাকাউন্টস পেবল, লায়াবিলিটি বাড়বে। স্যার একটা কথা হুম বলি স্যার। জি, আমরা স্যার এটা কি অন বিহাফ অফ বায়ারের অ্যাকাউন্ট করতেছি না সেলারের? এখন আমরা বায়ার ট্রানজিশন করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
আমরা এখানে দুইটাই করতে হবে, একটা বায়ারের জন্য করতে হবে আবার সেলারের জন্য করতে হবে। স্যার তো এখানে আমরা কি ওই পার্সেস কথাটা ইউজ করতে পারবো না, ইনভেন্টরি ইউজ করতে হবে? হ্যাঁ, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে পারচেজ হবে না, পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে পারচেজ হবে। ওকে, সো তাহলে আমরা এখানে চেঞ্জটা কি হলো, অ্যাসেট পাশে ইনভেন্টরি বাড়তেছে, অন দ্য আদার সাইড লাইবিলিটি সাইডে অ্যাকাউন্টস পেয়েবল লাইবিলিটি বাড়তেছে। তাহলে উই হ্যাভ টু অ্যাকাউন্টস, একটা হলো ইনভেন্টরি অ্যাকাউন্ট আর একটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্ট। ওকে, সো নাও লেট মি, সো নাও টেল মি যে আমরা এখানে আহ, কোনটাকে ডেবিট করব? ইনভেন্টরি ডেবিট, ইনভেন্টরি ডেবিট, বিকজ অ্যাসেট বাড়ছে। আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ক্রেডিট, রাইট। Credit. So am I done with this transaction? হুম। আচ্ছা আচ্ছা, সেলারের জন্য কি হবে? ইন দ্য বুকস অফ সেলার, যদি আমি সেলারের কথা এখন বলছি না, সেলারের অ্যাকাউন্টস বই থেকে রিসিভেবল ডেবিট, ইনভেন্টরি ক্রেডিট। আহ এখানে তাহলে প্রথমে সেলারের জন্য, বাকিতে রিসিভ করলে অ্যাকাউন্ট রিসিভেবল হবে স্যার, অ্যাকাউন্ট রিসিভেবল। আচ্ছা সেলারের জন্য দুইটা বিষয় হবে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে। ওকে, সো দিস ইজ সরি, দিস ফর বায়ার। আর সেলারের জন্য দুইটা বিষয় হবে, একটা হচ্ছে সেলার যখন সেল করতেছে তার কি রেভিনিউ বাড়তেছে না, হুম। সেলস তো রেভিনিউ বাড়তেছে। ক্যাশ আর আসছে। হ্যাঁ, এখন রেভিনিউর সাথে এটা যদি ক্যাশ আসে, ক্যাশ তো বাড়বে। আর যদি বাকি হয়, আচ্ছা বায়ার যদি বাকিতে কিনে, সেলার কি বাকিতে বিক্রি করবে নাকি ক্যাশে বিক্রি করবে? বাকিতে বাকিতে বিক্রি করবে। বাকিতে বিক্রি করবে। তাহলে সেলারের জন্য হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। তাহলে সেলারের জন্য কি হবে? অ্যাসেট সাইডে অ্যাকাউন্টস রিসিভেবল। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে একটা ঘটনা হবে, এটা একটা ঘটনা সেলারের জন্য। একদিকে রেভিনিউ বাড়বে, আরেকদিকে অ্যাকাউন্টস রিসিভেবল। আরেকটা জিনিস হবে সেলারের বইতে, আচ্ছা সেলার যখন প্রোডাক্টটা পারচেজ করেছিল তখন তার ইনভেন্টরি বেড়েছিল, এখন যখন প্রোডাক্টটা সেল করবে তার ইনভেন্টরি কি আবার চলে গেল না? কমে যাবে। ইনভেন্টরি আবার সাথে সাথে লেস হয়ে যাবে। আচ্ছা, আর অন দা আদার সাইড প্রোডাক্টটা যখন চলে যাচ্ছে তার মানে তার কস্টিং বেড়ে যাচ্ছে, কস্ট অফ গুডস সোল্ড বেড়ে যাবে। সেলারের জন্য দুইটা ঘটনা, একটা ঘটনা হচ্ছে তার রেভিনিউ হবে, আর একটা হচ্ছে তার ইনভেন্টরি কমে যাবে, ইনভেন্টরি ডিক্রিজেস। তাহলে তার বইতে দুইটা এন্ট্রি হবে, আমি একটু পরে দেখাচ্ছি, জাস্ট একটু বলে রাখার জন্য বললাম। তো ইনভেন্টরি যদি বাড়ে তাহলে কস্ট অফ গুডস সোর্সটা। কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে আবার এক্সপেন্স, এবং এক্সপেন্স সাধারণত ডেবিট হয়। আর ইনভেন্টরি, সেলারের জন্য ইনভেন্টরি বাড়বে না, ইনভেন্টরি কি হবে, কমবে, কারণ সেলার তো বিক্রি করে দিচ্ছে। কমে যাচ্ছে, জি স্যার। বায়ারের জন্য ইনভেন্টরি প্লাস, কারণ বায়ার কিনতেছে। আর সেলারের জন্য মাইনাস। মাইনাস। আচ্ছা তাহলে নাও, স্যার সেলারের ক্ষেত্রে ইনভেন্টরি তো স্যার এসেট হিসেবে ধরবো। হ্যাঁ, তাহলে ইনভেন্টরি এখন কমে গেলে অ্যাসেট কমে যাবে, ইনভেন্টরি অ্যাকাউন্ট ক্রেডিট হবে, আর কস্ট অফ গুডস সোল্ড ডেবিট। ওকে, সো এটা আমরা পরে করবো, অসুবিধা নেই, এটা জাস্ট একটু আগে অ্যাডভান্স বলে নিলাম। এবার আসেন যে ফ্রেট কস্টটা কে বিয়ার করবে? ফ্রেট কস্ট মানে হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট, পরিবহন খরচ। এখন পরিবহন খরচ কে বিয়ার করবে? ইট ইজ রিটেন ইন দ্য ইনভয়েস। দেখেন ইনভয়েসে একটা শব্দ লেখা আছে, কি আছে? এফওবি শিপিং পয়েন্ট স্যার যদি লেখা থাকে তাহলে তো স্যার সেলার বহন করবে। আচ্ছা, এখন এখানে দুই ধরনের টার্মস, একটা হচ্ছে এফওবি শিপিং পয়েন্ট আর একটা হলো এফওবি ডেস্টিনেশন। এই দুই ধরনের টার্মস থাকতে পারে। আর এটা ফুল মিনিং কি? আচ্ছা, ফুল মিনিং এফওবি মানে হচ্ছে ফ্রি ফ্রি অন অন বোর্ড। বোর্ড। ফ্রি অন বোর্ড, বোর্ড মানে হলো আমি যেই ট্রান্সপোর্টে পাঠাচ্ছি সেটাকে আমি বোর্ড বলতেছি। আর ফ্রি অন বোর্ড মানে ওই ট্রান্সপোর্টে সাধারণত প্রথমে আমি ইনিশিয়ালি লোড করব কিন্তু টাকা দিব না। এখন টাকাটা দিবে কে? আচ্ছা, সেটা ডিপেন্ড করে অ্যাজ পার দ্য কন্ডিশন, একটা হচ্ছে শিপিং পয়েন্ট অথবা ডেস্টিনেশন। আচ্ছা, আমি একটু বলে দিই, যেমন মনে করেন সেলারের প্রথম যে পিকচারটা, অ্যাজ পার দ্য ফার্স্ট পিকচার, দিস ইজ সেলার্স প্লেস। আর সেলারের প্লেস থেকে গুডস গুলো এই কেরিয়ারে আসলো, ট্রান্সপোর্ট হয়ে বায়ারের প্লেসে আসলো। আচ্ছা, যদি শিপিং পয়েন্ট হয়, বলেন তো এখানে শিপিং পয়েন্ট কি এখানে না, যেখানে গুডস গুলো ওঠায় দিচ্ছে? জি স্যার। সেলারের পয়েন্ট। আচ্ছা, সেলারের পয়েন্ট। যদি শিপিং পয়েন্ট হয় তার মানে এখানে দেখেন ওনারশিপটা সে
যখন এই ক্যারিয়ারে উঠাই দিচ্ছে সাথে সাথে ওনারশিপটা ট্রান্সফার হয়ে যাচ্ছে। এখানে বলছে ওনারশিপ দ্য গুডস টু পাসেস টু দ্য বায়ার and the public carrier accept the goods। তাহলে এখানে যখন ওনারশিপ ট্রান্সফার হয়ে যাচ্ছে তার মানে আর কোনো রেসপন্সিবিলিটি সেলারের নাই, বায়ারের কাছে চলে গেছে। এখন এই গুডসটা শিফট হয়ে বায়ারের কাছে যখন যাবে তাহলে আলটিমেটলি বায়ারের রেসপন্সিবিলিটি এখন বায়ার উইল মেক দ্য পেমেন্ট। স্যার তাহলে কি বলতে পারি যে পণ্যটা যখন এক্সপোর্ট করা হচ্ছে, শিপে উঠে দেওয়া পর্যন্ত আপনার এক্সপোর্টার যাবতীয় খরচ বহন করবে, এবং যখন এটা শিপে উঠে দেওয়ার পরে ফাইনাল ডেস্টিনেশন পর্যন্ত যখন পৌঁছাবে তখন যে পারচেজার সে বহন করবে? হ্যাঁ, এমন। এখন এটা আপনি দেখবেন আগে কি শিপিং পয়েন্ট বলা আছে নাকি ডেস্টিনেশন বলা আছে, ওইটা বলা থাকতে হবে কোশ্চেনের মধ্যে বা আপনার কন্টাক্টের মধ্যে। আচ্ছা, এবার যদি ডেস্টিনেশন হয়, আচ্ছা প্রোডাক্টের ডেস্টিনেশন কোথায়? একদম বায়ারের প্লেস পর্যন্ত না? বায়ারের পর্যন্ত স্যার। ওকে, সো বায়ার পর্যন্ত, তাহলে এইখানে দেখেন প্রোডাক্টগুলো শিপমেন্ট হয়ে বায়ার পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে সেলারের, এবং ওনারশিপ কিন্তু এখানে অফ দ্য গুডস রিমেইনস উইথ দ্য সেলার আনটিল দ্য গুডস রিচ দ্য বায়ার। যতক্ষণ পর্যন্ত বায়ারের কাছে না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওনারশিপ হচ্ছে সেলারের কাছে। তার মানে ওভার হিয়ার দ্য সেলার অ্যাকচুয়ালি টেক্স অল দ্য রেসপন্সিবিলিটি। তাহলে এখানে যদি টার্ম ইজ এফওবি ডেস্টিনেশন, তার মানে সেলার উইল মেক দ্য ফ্রেট কস্ট। ফ্রেট মানে পরিবহন খরচ। আমি কি এই দুইটা টার্মস বুঝাতে পারলাম? হ্যাঁ স্যার, বুঝছি এটা। জি স্যার। তাহলে শিপিং ডেস্টিনেশন এফওবি শিপিং পয়েন্ট যদি হয়, হ্যাঁ বুঝতে পারছি স্যার এটা। পয়েন্ট হলে বায়ার পে করবে ফ্রেট কস্ট, আর জি ডেস্টিনেশন হলে সেলার ফ্রেট হ্যাঁ। এখন যে বিয়ার করবে তার বইতে বেসিক্যালি এন্ট্রিটা আসবে, দুইজনের বইতে আসবে না একসাথে। যে বিয়ার করবে, আমাদের এখানে টার্মস কি ছিল? শিপন বোর্ড। শিপিং পয়েন্ট। শিপিং পয়েন্ট। তার মানে এখানে বিয়ার করবে কে? বায়ার। তাহলে বায়ারের বইতে এন্ট্রি আসবে। এখন বলছে assume upon delivery of the goods on May 6 Sock Studio pays freight Public Freight Company 150 টাকা for freight charges। অর্থাৎ এইটা গুডসটা সে মে 6 এ রিসিভ করছে এবং 150 টাকা বিল হয়েছে, 150 টাকায় সে ফ্রেট চার্জ পে করছে। আচ্ছা, এখানে একটু বলি, ফ্রেট কস্টটা সাধারণত হচ্ছে আমার এক্সপেন্স, আর অন দ্য আদার সাইড ফ্রেট কস্টটা আমার ইজ এক্সপেন্স হুইচ ইজ রিলেটেড টু দ্য ইনভেন্টরি কস্ট। এম আই ক্লিয়ার? জি স্যার। সো ফ্রেট কস্টটা সাধারণত ইনভেন্টরি কস্টকে বাড়ায় দেয়। তাহলে আপনি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে আমরা ফ্রেট কস্টটাকে সাধারণত এক্সপেন্স হিসেবে রেকর্ড করি। তাহলে ফ্রেট ইন ডেবিট অ্যান্ড ক্যাশ ক্রেডিট। আর পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে যেহেতু আমরা ইনভেন্টরি অ্যাকাউন্ট মেনটেন করতেছি, তাহলে যদি ইনভেন্টরির সাথে কোনো রিলেটেড কস্ট থাকে সবই ইনভেন্টরি কস্টকে বাড়ায় দেয়। তাহলে ইনভেন্টরি কস্ট যদি বেড়ে যায় তাহলে ইনভেন্টরি অ্যাকাউন্ট হবে ডেবিট। স্যার এটা যদি আরেকবার বলতেন স্যার। হ্যাঁ, বলছি এই যে ফ্রেট কস্টটা এটা বায়ার বিয়ার করতেছে, তাহলে বায়ারের জন্য এটা এক্সপেন্স। জি স্যার। এখন এই এক্সপেন্সটা আমি নর্মালি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে এটা আমি এক্সপেন্স হিসেবে রেকর্ড করে রাখবো, রেকর্ড বাট করে রাখবেন। পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে এই এক্সপেন্সটা আলটিমেটলি কি আমার ইনভেন্টরি কস্টকে বাড়ায় দিবে না? হ্যাঁ হ্যাঁ। এখন আপনাকে যদি বলে যে আপনি একটা পণ্য কিনছেন 1,000 টাকা দিয়ে, আর এটার শিপমেন্টের জন্য আরো 10 টাকা খরচ করছেন, এখন যদি আপনি বলে ভাই আপনার ইনভেন্টরি কস্ট কত, কত বলবেন? দুইটা যোগ 110 টাকা, করে হবে। দুইটা যোগ করে যেটা আছে টোটাল 110 টাকা বলবেন না? জি স্যার। পারপেচুয়ালে। হ্যাঁ, পারপিচুয়াল 110 টাকা বলবেন না। পারপেচুয়াল বলে দিচ্ছি। হ্যাঁ, তাহলে পারপিচুয়ালি ফ্রেট কস্টটা সাধারণত ইনভেন্টরি অ্যাকাউন্ট হিসেবে ট্রিট হয়। তাহলে ইনভেন্টরি ডেবিট, যেহেতু কস্ট বেড়ে যাচ্ছে। জি আবার মনে রাখবেন যদি কোনো কারণে ইনভেন্টরি কস্ট কমে তাহলে ইনভেন্টরি অ্যাকাউন্টকে ক্রেডিট করবেন জি স্যার। পারপিচুয়ালি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, সো তাহলে ইনভেন্টরি ডেবিট অ্যান্ড ক্যাশ ক্রেডিট।
স্যার এটা তো বাকিতে ক্রয় হয়েছে স্যার। বাকিতে ক্রয় হয়েছে, কিন্তু টাকাটা আপনি আহ, প্রথমে যখন যেই টাকাটা কিনছেন 3800 টাকা, এইটা বাকিতে হয়েছে। কিন্তু ফ্রেট কস্ট আপনি, ফ্রেট কস্ট কি বাকিতে রাখতে পারবেন নাকি যে ট্রান্সপোর্ট কোম্পানি আছে তাকে দিয়ে দিতে হবে? দিয়ে দিতে হবে। এটার দিয়ে ব্যাপারে দিতে স্যার হবে স্যার ট্রান্সপোর্ট কোম্পানিকে। কোশ্চেনে বলা থাকতে হবে না স্যার। এইটা ফ্রেট কস্ট অলওয়েজ ইন ক্যাশ, ঠিক আছে? জি স্যার। হুম। আচ্ছা, যদি উল্টাটা হইতো, এফওবি ডেস্টিনেশন হইতো, তাহলে হচ্ছে সেলার দিত, হ্যাঁ, এবং সেলারের বইতে তখন এন্ট্রি আসতো। সেলারের বইতে এন্ট্রি আসলে কিন্তু আবার ইনভেন্টরি হবে না, সেলারের বইতে হচ্ছে ফ্রেট আউট, ডেবিট এন্ড ক্যাশ। স্যার কিন্তু যদি এই কিন্তু স্যার ওই ট্রান্সপোর্টেশনটা যে ক্যাশ না পরিবহন হয়। আচ্ছা, একজন পরিবহন ওই, খরচের মধ্যে যায় নাকি স্যার? হ্যাঁ, আচ্ছা, সেলারের জন্য হচ্ছে এটা বিক্রয় পরিবহন, আর বায়ারের জন্য হচ্ছে ক্রয় পরিবহন। তাহলে একটা হচ্ছে ফ্রেট ইন, আর একটা হচ্ছে ফ্রেট আউট। ফ্রেট ইন মানে হলো ক্রয় পরিবহন, যেটা আমার পণ্যের প্রোডাক্টকে সরাসরি প্রোডাক্টের কষ্ট বাড়ায় দেয়। আর তার মানে ফ্রেট আউট স্যার একটা সিওজিএস এ অ্যাড হবে আরেকটা ওই যে অপারেটিং অপারেটিং কস্ট। এক্সপেন্সে, ভেরি গুড, হ্যাঁ। আর একটা হচ্ছে বিক্রয় পরিবহন। বিক্রয় পরিবহনটা আমার সরাসরি কস্টের সাথে, মানে প্রোডাক্ট কস্টের সাথে রিলেটেড না, এটা পিরিয়ড কস্ট। তো দ্যাটস ওয়াই এটা অপারেটিং এক্সপেন্সের মধ্যে যাবে। বুঝতে পারছি। স্যার জি, এই যে এই ট্রান্সপোর্টেশনটা ট্রান্সপোর্টেশনটা তো যদি ক্যাশ না হয়, কারণ তাহলে ক্যাশ না অ্যাকাউন্টস পেয়েবল লিখবেন। অ্যাকাউন্টস পেমেন্ট নেবে। স্যার জি, আরেকটা জিনিস রিপিট করবেন যে এই দুটোর মধ্যে কোনটা অপারেটিং কস্টে যাবে আর কোনটা সিওজিএসে যাবে কেন? আচ্ছা, এই যে বায়ারের জন্য এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, বায়ারের যদি জন্য। বায়ার বিয়ার করে, কারণ এটা সরাসরি বায়ারের প্রোডাক্ট কস্ট না। জি। আর যদি সেলারের হয়, তাহলে সেলারের কিন্তু এটা প্রোডাক্ট কস্ট না, সেলার যখন সেলস করতেছে এটা তার বিক্রয় পরিবহন, সো এটা অপারেটিং তার কস্ট। হচ্ছে অপারেটিং এক্সপেন্স। জি, ওকে, থ্যাংক ইউ। welcome. স্যার আমরা আরেকটা বিষয় হচ্ছে যে কি স্যার, আমরা যখন ফ্রাইট ইনটা যখন আমরা কস্ট অফ গুডস সোল্ড অ্যাড করবো, তখন কি আমরা এটা কি আলাদা চার্জই লিখবো যে ফ্রাইট ইন যে কস্ট, এরকম কিছু নাকি আমরা জাস্ট ইনভেন্টরিতে দেখাই দিব স্যার? এটা সরাসরি ইনভেন্টরি অ্যাকাউন্ট হবে মানে পারপিচুয়ালি। পারপিচুয়ালি, জি 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 স্যার। আর যদি পিরিয়ডিক করেন তাহলে কিন্তু কস্ট অফ গুডস সোল্ড পরে ডিটারমাইন করতে হবে, এবং সেখানে আপনি ফ্রেট কস্টটা যোগ করে নিতে হবে। স্যার তখন কি ফ্রেড আমি আলাদা কস্টটা ফ্রাইট ইনটা দেখাতে পারবো সেপারেটলি, মানে কষ্ট? ফ্রেট ইন দেখাবো, জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের ফ্রেড ক্লাসটা আমি বেসিক্যালি পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের উপর নিচ্ছি। স্যার ফ্রেড কস্টটা অনেক সময় ইনভেন্টরির সাথে অ্যাড থাকে না? ইনভেন্টরির সাথে আপনি ইনভেন্টরি অ্যাকাউন্টকে ডেবিট করলে তো অ্যাড হবে, নাহলে তার হবে না। ওকে স্যার। তার মানে স্যার জি, পারপিচুয়াল যখন হবে তখন আমি ইনভেন্টরির সাথে অ্যাড করে লিখবো, বাট যখন পিরিয়ডিক হ্যাঁ, সিস্টেম হবে তখন আমি সেপারেটলি লিখবো খরচ হিসেবে কস্ট অফ গুডস খরচ সোল্ড। হিসেবে। জি, জি, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা, তো এরপরে আচ্ছা দেখেন, পারচেজ যদি করে আবার পারচেজ রিটার্ন হইতে পারে, তাই না? ওখানে শুরুতে ছিল না যে কিছু রিটার্ন হইতে পারে? জি স্যার। আচ্ছা, তারপর সে purchaser may be dissatisfied because goods are damaged or defective or inferior quality or do not meet specifications. যদি আমার গুডস গুলো ড্যামেজ হয়, অথবা আমার ডিফেক্ট হয়, অথবা যে কোয়ালিটি দেওয়ার কথা ছিল সেটা না হয়, অথবা আমার যে স্পেসিফিকেশন ছিল এটা না হয়, তখন কি করে? বায়ার প্রোডাক্টটা ফেরত দেয়, হ্যাঁ? তাহলে বায়ার যখন প্রোডাক্টটা ফেরত দিবে, তাহলে দেখেন বায়ারের জন্য হচ্ছে কি বলছে, স্টক স্টোরি রিটার্ন গুডস কস্টিং 300 টাকা। এই যে 3800-এর মধ্যে আবার 300 টাকা প্রোডাক্ট ফেরত দিয়ে দিচ্ছে 8 তারিখে। আচ্ছা, সো বায়ার যখন প্রোডাক্টটা ফেরত দিচ্ছে, আপনি একটু চিন্তা করে দেখেন তো আমার অ্যাকাউন্টিং ইকুয়েশনে কি পরিবর্তন হচ্ছে। ফেরত রিভার্সাল। দিলে বাইরের আবার ইনভেন্টরি কমে যাবে। পেয়েবল কমে যাবে। দুইটা বিষয় হবে, একটা হচ্ছে মানে বায়ার যখন পারচেজ করে তখন হচ্ছে দিস হ্যাপেন্স টু বায়ার, পারচেজ করলে ইনভেন্টরি বাড়ে। আর যদি পারচেজ রিটার্ন করে, কমে ইনভেন্টরি কমে তাহলে যাবে। ইনভেন্টরি ফেরত দিয়ে দিচ্ছে, ইনভেন্টরি কি হয়ে যাবে? লেস হয়ে যাবে, তাই না? কমে যাবে। তাহলে ইনভেন্টরি হবে লেস। আর ফেরত দেওয়ার কারণে দেখেন, আপনি ইনিশিয়ালি আপনার পে বলছিল 3800 টাকা। পেয়েবল এখন কম। তাহলে ফেরত দেওয়ার কারণে আপনি তার কাছ থেকে বলতে পারবেন না, ভাই তোমার আমি 300 টাকা ফেরত দিয়ে দিছি, আমার এখন কিন্তু তোমার কাছে দেনা হলো মাত্র বাকিটা। ওকে, তাহলে দুইটা বিষয়, একটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল কমে, আর একটা হলো ইনভেন্টরি কমে। এখন বলেন, আমাদের অ্যাজ পার ডেবিট ক্রেডিট ফর্মুলা, যদি লাইবিলিটি কমে যায় কি হবে? লাইবিলিটি অ্যাকাউন্ট ডেবিট, আর অ্যাসেট কমে গেলে অ্যাসেট অ্যাকাউন্ট
ক্রেডিট। ক্রেডিট। তো পেড আউটের জন্য জার্নাল হচ্ছে এটা, সরি রিটার্নের জন্য জার্নাল হচ্ছে এটা। ওকে, আচ্ছা। এরপরের বিষয়টা কি হতে পারে বলেন তো? প্রোডাক্ট পারচেস করলো, তারপরে ফেরত দিল, তারপরে কি পেমেন্ট করতে হবে। আচ্ছা, সো পেমেন্টের ক্ষেত্রে আমি বলেছিলাম যে টার্মস হচ্ছে 2, 10 and 30, ওকে, যদি 10 দিনের মধ্যে হয়। আচ্ছা, এটার আরো টার্মস থাকতে পারে, 110 UM এগুলো থাকতে পারে, N10 UM থাকতে পারে। হুম। আচ্ছা, এটা একটু বলে দেই যে যদি 110 UM থাকে, ইউএম মানে হচ্ছে এন্ড অফ মান্থ, অর্থাৎ এখানে 1 হচ্ছে শুরুতে যেটা থাকবে সেটা অলওয়েজ ডিসকাউন্ট রেট, আর 10 হচ্ছে অলওয়েজ ডিসকাউন্ট পিরিয়ড, আর এন্ড অফ মান্থ ডিসকাউন্টটা কত দিনের মধ্যে পাওয়া যায় বলছে এন্ড অফ মান্থ, অর্থাৎ মাস শেষে পরের মাসের 10 তারিখের মধ্যে যদি পেমেন্ট করা হয় 1% ডিসকাউন্ট। আর এন এর জায়গায় যদি ইউএম দেখেন, এন মিনস অলওয়েজ দ্য পেমেন্ট পিরিয়ড, তাহলে N10 UM ইট মিনস যে এই যে মাস শেষ হওয়ার পরের 10 দিনের মধ্যে পেমেন্ট করতে হবে। এন্ড অফ মান্থ, হ্যাঁ। আর এমন কন্ডিশন কি দেয়া থাকে? প্রশ্ন দেখি নাই তো। হ্যাঁ, এখন কম থাকে, কিন্তু যদি এরকম কোশ্চেন দেয়া থাকে তখন হ্যাঁ হ্যাঁ, দেয়া যায়। ইয়েটা ভালো, কনসেপ্ট ক্লিয়ার থাকলো। জি, ওকে। সেক্ষেত্রে তো সেক্ষেত্রে এখানে স্যার লিমিটেড ইন্ডিং, অর্থাৎ আমাকে এত দিনের মধ্যে পরিশোধ করতে হবে সেই কথাটা তো এখানে লেখা নেই স্যার। জাস্ট এই লিখে যে আছে স্যার, লিখে আছে স্যার ইউএম এ যেটা এটাই তো লিখে, এটাই তো সেটা। আপনি যেটা এখন বললেন। যেই জি মাসেই জি, পারচেস করেন তার পরের মাসে 10 তারিখের মধ্যে দিতে হবে। মানে তারপর আর যাওয়া যাবে না স্যার। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এই হচ্ছে। স্যার ওকে, সো ইনভয়েস ডেট হ্যাঁ ইনভয়েস ডেটের পরের মাসের 10 দিনের হ্যাঁ, মধ্যে, তাই 10 দিনের, জি জি। তো? ওকে, তারপর একটা হচ্ছে দেখেন, এজিএম সব স্টোরে পেজ দ্য ব্যালেন্স ডিউ অফ 3,500 টাকা অন May 14, লাস্ট ডেট অফ দ্য ডিসকাউন্ট পিরিয়ড। এখন সব স্টোরে পে করে দিছে ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে, ঠিক আছে, এবং সেখানে হচ্ছে নেট অ্যামাউন্ট হলো 3,500 টাকা। তাহলে হোয়াট ইজ দ্য জার্নাল এন্ট্রি ফর সক স্টুডিও? পেমেন্ট যখন করে দিচ্ছে কি হচ্ছে, তার লাইবিলিটি কমে যাচ্ছে না, অ্যাকাউন্টস পেয়েবল লাইবিলিটি। হুম। আর পেমেন্ট ক্যাশ, জি, ক্যাশ কমে যাচ্ছে। জি এখন যদি ডিসকাউন্ট হয়, রিমেম্বার, যদি ডিসকাউন্ট হয় তাহলে কিন্তু আপনি ক্যাশ পেমেন্ট করবেন ডিসকাউন্ট বাদ দেওয়ার পরে। ডিসকাউন্ট ক্রেডিট। হ্যাঁ, জি স্যার, তাহলে এখানে আবার একটা ডিসকাউন্টের ইস্যু আছে। ডিসকাউন্ট ক্রেডিট। আচ্ছা, এখন তাহলে আমাদের নেট অ্যামাউন্ট হচ্ছে দেখেন 3,800 টাকা ছিল গ্রস অ্যামাউন্ট, তারপরে রিটার্ন আছে 300 টাকা, তাহলে অ্যাকাউন্টস পেয়েবলের ব্যালেন্স হচ্ছে 3,500 টাকা। ওকে, এখন ইফ ইট ইজ 210, তার মানে আমি 2% ডিসকাউন্ট লেস করে নিতে হবে, ঠিক আছে, তাহলে 2% ডিসকাউন্ট লেস করে নিতে হবে, 2% অফ 3,500 টাকা, 70 টাকা। ওকে, তাহলে ডিসকাউন্ট দেখেন 3,500 টাকা, তাহলে 70 টাকা হচ্ছে ডিসকাউন্ট, আর নেট অ্যামাউন্ট হলো ডিসকাউন্ট বাদ দেওয়ার পরে 3,500 তিন লেস হাজার 3,430 টাকা স্যার। 430। ওকে, তাহলে হোয়াট হ্যাপেন টু ইউর জার্নাল? যখন আপনি পেমেন্ট করবেন লাইবিলিটি কমে যাবে, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, আচ্ছা, ক্যাশ ক্রেডিট।
আর ডিসকাউন্টটা নর্মালি আমার ইনভেন্টরি কস্টটাকে কমায় দেয়, যেহেতু আমি কম টাকা দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমার কস্ট কমে যায়, কস্ট কমে গেলে ইনভেন্টরি অ্যাকাউন্ট ক্রিয়েট। পিরিয়ডিকে আবার ডিসকাউন্ট লিখতে পারবেন, কিন্তু পার পিস হলে সবকিছু ইনভেন্টরি অ্যাকাউন্টে লিখতে হবে। আচ্ছা স্যার, আমরা যখন ম্যাথ করবো, ম্যাথে কি স্যার আমাদেরকে দুইটা সিস্টেমের কথা বলে দেওয়া থাকবে, যে একটা পারপিচুয়াল সিস্টেমে হ্যাঁ, করো বা পিরিয়ডিক পরীক্ষায় সিস্টেমে করো? সাধারণত একসাথে দুইটা চাইবে না। আচ্ছা, যে কোনো একটা চাইবে স্যার। জি, পিরিয়ডিক চাইবে অথবা পারপিচুয়াল চাইবে। আর যদি কিছু যদি বলা না থাকে স্যার, তখন আমরা কি করতে পারি? অবশ্যই কিছু বলা থাকবে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। কিছু বলা এই চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকলে অবশ্যই ইউ হ্যাভ টু ফলো এনি অফ দ্য মেথডস, ইদার পারপিচুয়াল অর পিরিয়ডিক। স্যার এটা একটু বুঝিনি স্যার, এই যে ইনভেন্টরি আচ্ছা আচ্ছা, আমি 70 যদি টাকা। আচ্ছা আমি যদি এখানে ডিসকাউন্ট লিখতাম 70 টাকা, তাহলে বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা, এবারে একটু বুঝেন যে এটা হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, তার মানে যা কিছু হবে সব ইনভেন্টরি অ্যাকাউন্টে হবে। তাহলে ডিসকাউন্ট যদি হয়, লেটস সে আপনি মনে করেন 3500 টাকার পণ্য কিনছিলেন, এর মধ্যে আবার 70 টাকা ডিসকাউন্ট পাইছেন, তাহলে আপনার ইনভেন্টরি কস্ট কমে গেছে না? জি স্যার। তাহলে ইনভেন্টরি কস্ট যদি বাড়ে, ওই যে ফ্রেটের কারণে ইনভেন্টরি কস্ট বাড়ে, তখন ইনভেন্টরি অ্যাকাউন্টকে ডেবিট লিখছেন। আচ্ছা, তার মানে হচ্ছে স্যার ডিসকাউন্ট নামে আলাদা কোনো অ্যাড দেওয়ার আর দরকার নাই। হ্যাঁ, আর যদি ইনভেন্টরি কস্ট কমে যায়, ফর ডিসকাউন্টের জন্য ইনভেন্টরি কস্ট করে, তাহলে ইনভেন্টরি অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এই পর্যন্ত সবার ডান? স্যার সেলারের ক্ষেত্রে কি তাহলে হচ্ছে ওই ফ্রেট আউট কস্ট দিয়ে করবো আমরা, ওই ইনভেন্টরি তখন লিখবো না? আচ্ছা, সেলারের বইতে আমি এখন ট্রানজেকশন গুলো দেখাচ্ছি। আচ্ছা, এখন যদি আমি এই 15 তারিখে 14 তারিখে না পে করতে পারতাম, মে 14-এ, তাহলে আমার পরের অপশন কি ছিল? 30 দিন না? হ্যাঁ, জি স্যার, 30 দিন, কিন্তু সেক্ষেত্রে আর 30 দিন। ডিসকাউন্ট হবে না। হ্যাঁ, ডিসকাউন্ট হবে না, তাহলে 30 দিন হচ্ছে মে 4 থেকে প্লাস 30 দিন, 30 days, তাহলে কি হবে? পরের মাসের 3rd জুন হচ্ছে পেমেন্ট। এখন যখন পেমেন্ট ডিসকাউন্টের পরে যাবে, তখন কিন্তু ফুল অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে। বলছে যদি if stock exchange fail to take the discount and instead make full payment of 3,500 on June 3, তাহলে যেমন ফুল টাকাটা অ্যাকাউন্টস পেমেন্ট ডেবিট অ্যান্ড ক্যাশ। ডান সো ফার? এখানে এরপরে চলে যায় হচ্ছে সেলারের বইতে। আচ্ছা, সেলারের বইতেও সেম ঘটনাগুলো হবে। যেটা বায়ারের জন্য পারচেজ, সেটা সেলারের জন্য হচ্ছে সেলস। যেটা বায়ারের জন্য পারচেজ রিটার্ন, যেটা সেলারের জন্য হচ্ছে সেলস রিটার্ন। ওকে, তাহলে এখানে বায়ারের বইতে যে ঘটনাগুলো হয়েছে, ঠিক অপোজিট ঘটনাগুলো এখন সেলারের বইতে হবে। সেলারের জন্য হচ্ছে সেলস ফার্স্ট, তারপরে সেলস রিটার্ন। বায়ারের জন্য যেটা পেমেন্ট, সেলারের জন্য সেটা হচ্ছে রিসিপ্ট। ঠিক আছে, ওকে। তাহলে প্রথম ট্রানজেকশনটা হলো যে সেলার সেলস করেছিল। ওকে, তাহলে বলছে সেলস রেভিনিউ লাইক সার্ভিস রেভিনিউ ইজ রেকর্ডেড হোয়েন দ্য পারফরমেন্স অব্লিগেশন ইজ ফাইন্ড। এখন সেলারের ক্ষেত্রে সেলস হচ্ছে রেভিনিউ। রেভিনিউ ক্ষেত্রে একটা কন্ডিশন হলো যে রেভিনিউ সাধারণত রিকগনাইজ করা হয় যখন পারফরমেন্স অব্লিগেশন ইজ স্যাটিসফাইড। ওকে, এখন সার্ভিস অর্গানাইজেশনের ক্ষেত্রেও আমি এই কথাটা বলেছি যে সার্ভিস অর্গানাইজেশনের রেভিনিউ রিকগনাইজ করা হবে যখন পারফরমেন্স অব্লিগেশন স্যাটিসফাইড। আবার মার্চেন্ডাইজিং অর্গানাইজেশনের ক্ষেত্রেও রেভিনিউ রিকগনাইজ করা হবে যখন পারফরমেন্স অব্লিগেশন স্যাটিসফাইড হবে। আচ্ছা, পারফরমেন্স অব্লিগেশনটা কি বেসিক্যালি সেলারের জন্য?
সেলারের দায়টা কি আসলে বলেন তো? স্যার ওই যে ওনারশিপ নির্দিষ্ট একটা সময় ওনারশিপ দিয়ে ট্রান্সফার করা। জি, গুডস গুলো ট্রান্সফার করা। বলছে পারফরমেন্স অবলিগেশন স্যাটিসফাইড when the goods are transferred from the seller to the buyer, বায়ার কাছে যখন যাবে ট্রান্সফার হবে তখন সে রেকর্ড করতে পারবে। ওকে, তাহলে এখন সেলারের জন্য ফার্স্ট অফ অল যদি রেভিনিউ রিকগনাইজ করবে, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস রেভিনিউ ক্রেডিট। আবার ইনভেন্টরি রিকগনাইজ করবে, তাহলে ইনভেন্টরি ক্রেডিট আর কস্ট অফ গুডস হচ্ছে ডেবিট। ঠিক আছে? তার মাথা তো ঘুরে যাচ্ছে যে এরকম সিমিলার দুইটাই, কোনটা? দুই সিস্টেমে স্যার এক একটা একটার সাথে সিমিলার, তো কিন্তু ঘুরে যাচ্ছে সব। এটা একটু প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে ফর এখানে একটা দুইটা বিষয় দেখেন, একটা হচ্ছে সেলস প্রাইস আর একটা হচ্ছে কস্ট প্রাইস। আমি যখন সেলস করি তখন এখানে যে সেলস রেভিনিউটা রেকর্ড করি ইটস নর্মালি অ্যাট দ্য সেলস প্রাইস, কারণ আমার কস্ট প্রাইস আর সেলস প্রাইস সেম হবে না। ঠিক আছে, আমি যখন ইনভেন্টরিটা কিনছি দ্যাট ইজ রেকর্ডেড এট কস্ট প্রাইস, তাহলে ইনভেন্টরি যখন চলে যাচ্ছে এটা কস্ট প্রাইসে রেকর্ড করতে হবে। আর যখন প্রোডাক্টটা সেল করব দ্যাট ইজ অ্যাট দ্য সেলস প্রাইস, কারণ আমার সেলস প্রাইস বেশি হবে। ওকে, সো আমরা এখানে যে কথাটা বলছিলাম যে 3,800 টাকা হচ্ছে সেলারের জন্য সেলস প্রাইস, যেটা বায়ারের জন্য কস্ট প্রাইস ছিল, কিন্তু সেলারের কস্ট প্রাইস নিশ্চয়ই আরো কম হবে। তো অ্যাজিউম দ্যাট দ্য মার্চেন্ডাইজ কস্ট পিডব্লিউডি সাপ্লাই 2,400 টাকা। তাহলে ধরে নিচ্ছি যে সেলারের মার্চেন্ডাইজ কস্ট হচ্ছে 2,400 টাকা, তাহলে এখানে ইনভেন্টরিটা রেকর্ড করবে কস্ট প্রাইস। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন আমরা যদি নাও ইফ ইউ ওয়ান্ট টু ক্যালকুলেট দ্য গ্রস প্রফিট, এখান থেকে কিন্তু আমরা গ্রস প্রফিটটা বের করতে পারবো। তাহলে গ্রস প্রফিট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেলস রেভিনিউ অ্যান্ড কস্ট অফ গুডস সোল্ড। 3,800 মাইনাস 2,000। এই জন্যই বলছে যে আমি সাথে সাথে কি করতে পারবো, কস্টিংটাও ডিটারমাইন করতে পারবো এবং প্রফিটটাও বের করতে পারবো পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। আচ্ছা, এখন সেলারের জন্য হচ্ছে সেলস রিটার্ন, বায়ার যে প্রোডাক্টটা রিটার্ন করেছিল এই সেলারের জন্য সেলস রিটার্ন। এখন সেলস রিটার্ন হলে হোয়াট উইল হ্যাপেন, যে সেলারের রেভিনিউ কমে যাবে, অন দ্য আদার সাইড সেলারে আবার ইনভেন্টরি বেড়ে যাবে। ওকে, তাহলে এখানে বলছে মে 8-এ বায়ার $300 প্রোডাক্ট রিটার্ন দিচ্ছে, তাহলে সেলারের 300 প্রোডাক্ট ফেরত আসছে, তাহলে রিসিভেবল কমে যাচ্ছে, অন দ্য আদার সাইড তার রেভিনিউ কমে যাচ্ছে। এবং সেলস রিটার্ন ইজ এ কন্ট্রা রেভিনিউ। ঠিক আছে, আমরা জানি রেভিনিউ যদি বাড়ে ইকুইটি বাড়বে এবং ক্রেডিট হবে, আর যদি কমে তাহলে হচ্ছে ইকুইটি কমে যাবে এবং ডেবিট হবে। ওকে, সো স্যার ড্যামেজ কি ওয়ান কাইন্ডস অফ ইনভেন্টরি নাকি? ড্যামেজ প্রোডাক্টও আমার ইনভেন্টরি। স্যার এমন হয় না যে আলাদা ড্যামেজ অ্যাকাউন্ট গুলো আলাদা থাকে, একটা অ্যাকাউন্ট দিয়ে রাখে ড্যামেজের? স্যার যে জিনিসটা ড্যামেজ হয়ে গেছে, আমি যদি এটা বিক্রয়যোগ্য না থাকে সেক্ষেত্রে? এই সেটা লস হয়ে যাবে, তখন ইনভেন্টরিকে কমায় দিবেন আর এটা লস হিসেবে ডেবিট করবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ইনিশিয়ালি আমি ধরছি দিস গুডস ওয়ার নট ডিফেক্টিভ, অ্যাজিউম দ্যাট গুডস ওয়ার নট ডিফেক্টিভ, ফেরত আসছে অন্য কোনো কারণে কিন্তু ডিফেক্টিভ না। ওকে, তাহলে এখানে আবার ইনভেন্টরি বেড়ে যাবে আর হচ্ছে কস্টিংটা কমে যাবে। তাহলে ইনভেন্টরি ডেবিট এবং কস্ট প্রাইস দেখেন গুডস, এটার কস্ট প্রাইস হচ্ছে 140। ডান। স্যার, স্যার। ওকে, সো স্যার, জি যদি সেলস রিটার্ন হয়, হ্যাঁ এর সাথে তো আমার
ট্রান্সপোর্টেশন কস্ট রিলেটেড, ওই কস্টটাকে আমি ধরবো না? এখন যদি সেলস রিটার্ন হয়, নর্মালি আপনি দেখবেন যে ট্রান্সপোর্ট কস্টটা কে বিয়ার করবে। যদি সেলার বিয়ার করে তাহলে তো সেলারের কাছে সেলারের কস্টিং তার বইতে এন্ট্রি হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে তো সেলারি বেয়ার করে হ্যাঁ, এখন। তাহলে সেলারের বইতে এন্ট্রি হবে যদি সে বিয়ার করে। আর যদি সেলার বিয়ার না করে, বায়ার বিয়ার করে, তাহলে সেলারের বইতে কোনো এন্ট্রি আসবে না। আর এখানে কিছু বলে নাই যে কে বিয়ার করছে বা ট্রান্সপোর্ট কস্ট আদৌ আছে কিনা, ঠিক আছে। তখন তো আবার ইনভেন্টরি কস্ট বেড়ে যাবে সেলারের জন্য। হ্যাঁ, তখন সেলারের জন্য এই প্রোডাক্ট, এটা কিন্তু আবার সেলস রিটার্ন না, তখন সেই রিটার্নটা, হ্যাঁ সেলস রিটার্ন, কিন্তু তার ট্রান্সপোর্ট কস্টটা হয়ে যাবে আবার ইনভেন্টরি কস্টকে বাড়ায় দিবে, আবার ইনভেন্টরি ডেবিট এন্ড কস্ট ক্যাশ খাইবে। কারণ রিটার্ন হয়ে গেলে কি সেই প্রোডাক্ট আবার তার কাছে চলে আসছে না, রাইট। তখন তার ইনভেন্টরি কস্টটা বেড়ে যাবে। আচ্ছা, প্রোডাক্ট ট্রান্সপোর্টেশন কস্ট ডাবল হয়ে যাচ্ছে। জি। আচ্ছা, এখন এখানে একটু দেখেন, সহজ একটা টেকনিক বলে দিই, এটা মনে রাখার জন্য অনেকের কাছে কঠিন লাগতে পারে। সেটা হচ্ছে, আমরা যখন সেলস করি, এই সেলস এর জন্য যে জার্নালটা হয়, সেলস রিটার্নের জন্য জাস্ট অপোজিট। যেমন সেলস এর জন্য, সেলস যখন করেন সেলস রেভিনিউ ডেবিট, আর রিটার্নের জন্য সেলস রিটার্ন ডেবিট, ক্রেডিট, সরি সেলস রেভিনিউ ক্রেডিট। রিটার্ন যখন হবে তখন উল্টো হয়ে যাবে, তখন সেলস রেভিনিউ বা সেলস রিটার্ন ডেবিট হবে, আর অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট হয়ে যাবে। কস্ট অফ গুডস সোল্ড শুরুতে ছিল ডেবিট, রিটার্নের কারণে ক্রেডিট হবে, আর ইনভেন্টরি ডেবিট হয়ে যাবে। এখন দেখেন এইটাই করছেন এখানে। সেম থিং গোস ফর পারচেজ, পারচেজের জন্য যে জার্নাল, পারচেজ রিটার্নের কারণে অপোজিট এন্ট্রি। Am I done? ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে যে সেলার যদি রিসিভ করে, তাহলে সেলারের বইতে কি এন্ট্রি হবে? তাহলে বলছে অ্যাজিউম স্টক হিস্ট্রি পেইজ, তাহলে 3,500 টাকা স্টক হিস্ট্রি পে করেছিল, আর সেলার হচ্ছে তাহলে রিসিভ করছে। তাহলে সেলার রিসিভ করলে সে সাধারণত রিসিভেবলের টাকা রিসিভ করছে। তাহলে রিসিভেবল কমে যাচ্ছে, রিসিভেবল ক্রেডিট, ক্যাশ টাকা ডেবিট, আর সেলস ডিসকাউন্ট ডেবিট। ঠিক আছে। হুম। স্যার আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে দিই, যে অনেক সময় কনফিউশন হয়ে যায়, স্যার আমরা ডিসকাউন্টটা ডেবিট করব না ক্রেডিট করব। এখানে ক্যাশ যেদিকে যাবে ডিসকাউন্ট ওইদিকে যাবে। ক্যাশ যদি ডেবিট হয়, ডিসকাউন্টও ডেবিট হবে, আবার যদি ক্যাশ ক্রেডিট হয়, ডিসকাউন্টও ক্রেডিট হবে। ওকে, সো এই হচ্ছে পারপিচুয়াল মোটামুটি এই এন্ট্রি গুলো। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমটা দেখব। আর এই চ্যাপ্টার থেকে যেটা হয়, এই চ্যাপ্টার থেকে ইনকাম স্টেটমেন্ট থাকে, এবং এই চ্যাপ্টার থেকে ওয়ার্কশিট থাকে পরীক্ষায় না হলে। তো আমরা যদি সময় পাই তাহলে এই চ্যাপ্টার একটু ওয়ার্কশিটটা দেখবো। আচ্ছা, এখন এই ফ্রম চ্যাপ্টার 5 আপনারা সোফার পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম পড়ানো হলো। পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের একটা এক্সারসাইজ আছে, প্রবলেম P5-1A। এই এক্সারসাইজটা আপনারা সবাই একটু দেখবেন, ঠিক আছে। স্যার, ইনভেন্টরির ওয়ার্কশিটটা অলমোস্ট আমরা এতদিন যেটা করেছিলাম ওরকমই, শুধু আমার কাছে মনে হয়েছে ইনভেন্টরি যে আইটেমটা ক্লোজিং আর হচ্ছে হ্যাঁ, ওইটা একটা অ্যাডজাস্টমেন্ট শুধু। প্রবলেম, এই জি, জায়গাটা কোনোভাবে আসলে মাথায় সেভ আচ্ছা, হচ্ছে। কোনো অসুবিধা নেই। আমি এখানে ইনভেন্টরি রিলেটেড একটা ওয়ার্কশিট করে দিলে
হ্যাঁ এটা শুধু ক্লিয়ার ওই হয়ে যাবে। এন্ট্রিটা নিয়ে স্যার যদি একটু আপনার নিজস্ব ভাষায় বলতেন। ওকে, অসুবিধা নাই। আমি পিরিয়ডিকটা একটু পড়াইয়া, এটা সাধারণত আপনি যে কথাটা বললেন সেটা হচ্ছে সাধারণত পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে এই ধরনের হয় আর কি। আচ্ছা, যেমন এখানে আমি একটু বলে দিই, একটা ওয়ার্কশিটের প্রবলেম হচ্ছে P55A। হ্যাঁ, এই যে দেখেন এখানে একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। পরীক্ষায় সাধারণত ওয়ার্কশিট থাকলে এই চ্যাপ্টার 5 এর ওয়ার্কশিটই থাকে, মানে সার্ভিস অর্গানাইজেশন ওয়ার্কশিটও থাকে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে মার্চেন্ডাইজিং এর ওয়ার্কশিট থাকে। মার্চেন্ডাইজিং আচ্ছা, এর স্যার বেশি থাকে দেখলাম। মার্চেন্ডাইজিং বেশি থাকে। আচ্ছা, এখানে দেখেন সবই ঠিক থাকবে, শুধু ইনভেন্টরিটা একটু চেঞ্জ হবে। হ্যাঁ, আচ্ছা, যেমন দেখেন আমি একটু বলে দেই। এখানে মতোই সাপ্লাইজ এর ব্যালেন্স হচ্ছে এখানে 6200, এর মধ্যে হচ্ছে ইন্ডিং ব্যালেন্স 2600, বাকিটুকু হচ্ছে ইউজ হয়েছে। এম আই অডিয়েবল, শোনা যাচ্ছে? তার প্রথম অংশ শোনা যায়নি, পরেরটা শোনা গেছে। ওকে, তো তাহলে এই যে সাপ্লাইজ হলো 6200 আছে ট্রায়াল ব্যালেন্সে, আর এটার অ্যাডজাস্টমেন্টে বলছে 2600 টাকা হচ্ছে ইন্ডিং ব্যালেন্স, তার মানে বাকিটুকু সাপ্লাইজ ইউজড। ইউজড হয়েছে, তাহলে ওইটার এন্ট্রি দিবেন। আবার ডেপ্রিসিয়েশন বলছে 11,500 অন দ্য ইকুইপমেন্ট, সো ইউ নো দিস দ্য সেম থিং, ডেপ্রিসিয়েশনের জার্নাল দিবেন। আবার ইন্টারেস্ট হচ্ছে নোটস পেয়েবলের উপরে 3,800 টাকা, এটারও জার্নাল দিবেন। আচ্ছা, এই এগুলো সব inventory- আগের মতোই। হ্যাঁ আগের মধ্যে। অনলি দ্য চেঞ্জ ইজ এইটা, যে ইনভেন্টরি অ্যাকচুয়ালি অন হ্যান্ড ইজ 44,400 টাকা। এখন এখানে যে ইনভেন্টরি একটা দেয়া আছে ইন ইউর ট্রায়াল ব্যালেন্স, এটা হচ্ছে 44,700 টাকা। কারণ দেখেন আমরা এটা, আচ্ছা সরি, এটা হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আমরা তো ইনভেন্টরি অ্যাকাউন্ট মেনটেন করি। তাহলে এই ইনভেন্টরি অ্যাকাউন্টে আমাদের আছে হচ্ছে 44,700 টাকা, কিন্তু আমাদের বলছে যে আসলে অ্যাকচুয়ালি কত টাকা আছে, 44,400। 400। এখন এটা কি ইনভেন্টরি অ্যাকচুয়াল ব্যালেন্সটা আমাদের রেকর্ডেড ব্যালেন্স থেকে কম না? হুম। তাহলে যদি কমে যায় তাহলে ইনভেন্টরি কে কমাইতে হবে। ইনভেন্টরি ইজ ডেবিট অ্যাসেট। তাহলে এখন এটার এন্ট্রিটা কি হবে, যে 300 টাকা কমে গেছে, তাহলে 300 টাকা ইনভেন্টরি ক্রেডিট। আর ইনভেন্টরির সাথে রিলেটেড হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। কষ্ট করছো। তাহলে ইনভেন্টরি কস্টটা যখন কমে যাবে, আলটিমেটলি কস্ট অফ গুডস সোল্ড বেড়ে যাবে। বেড়ে যাবে। তাহলে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর ইনভেন্টরি অ্যাকাউন্ট ক্রেডিট। ঠিক আছে, কারণ কস্ট অফ গুডস সোল্ড এর আপনাদের এখানে আমি একটা ক্যালকুলেশন দেখিয়েছি। তার মানে কি আমরা দুইটা জার্নাল দিব স্যার? কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর ইনভেন্টরি ক্রেডিট, একটাই জার্নাল, দুইটা এন্ট্রি। আমাদের পরীক্ষায় একটা প্রশ্ন ছিল যে ওখানে পারচেসও ছিল, ওপেনিং হ্যাঁ এর সাথে পারচেস অ্যাড করে ক্লোজিংটাকে ইয়া করে দিয়েছে, হ্যাঁ হ্যাঁ, মাইনাস করে দিয়েছে মানে। এই যে দিস ওয়ান, এই যে দিস ওয়ান ইজ দ্য ক্যালকুলেশন কস্ট অফ গুডস সোল্ড এর জন্য। তাহলে দেখেন এখানে বলছে বিগিনিং প্লাস পারচেজ ইকুয়ালস টু হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল মাইনাস এন্ডিং 1,25,000 ইকুয়ালস টু হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। আচ্ছা, এইটা দেখেন এন্ডিং ইনভেন্টরি হচ্ছে 1,25,000 হলে কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 7,75,000। এই এন্ডিং ইনভেন্টরিটা যদি একটু চেঞ্জ করেন, কমান বা বাড়ান, তাহলে কস্ট অফ গুডস সোল্ড কমবে বা বাড়বে কিনা? জি স্যার। Yes, sir. স্যার বারবার। এন্ডিং ইনভেন্টরি যদি চেঞ্জ করি তাহলে কস্ট অফ গুডস সোল্ড চেঞ্জ হবে না? জি স্যার Yes, চেঞ্জ sir. হবে। আর সেই চেঞ্জটা হবে কি, পজিটিভ না নেগেটিভ? কস্ট অফ গুডস সোল্ড যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের লস হবে। না, লস না। বাড়বে। মনে করেন আমি এখানে নেগেটিভ দেখেন, ফার্স্ট অফ অল কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল হচ্ছে 9 লাখ, আর ইন্ডিং ইনভেন্টরি হচ্ছে 1,25,000। তাহলে আমার কস্টিং হচ্ছে এটা। এখন আমি দেখেন এই ফিগার গুলো সব আগের মতো রাখলাম, দিস রিমেন সেম এক্সেপ্ট কি হয়েছে? আচ্ছা, এটাও আগের মধ্যে থাকলো কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, শুধু এক্সেপ্ট আমি এখানে ইনভেন্টরি ইন্ডিং ইনভেন্টরি প্রাইসটা চেঞ্জ করে দিলাম। এখানে যদি দেখেন 1 লাখ হয়, তাহলে হোয়াট হ্যাপেন্স?
কস্ট অফ গুডস কমে যাবে, কেন কত হবে? এইট বাড়বে হান্ড্রেড স্যার। বেড়ে এইট হান্ড্রেড বেড়ে যাবে। 800,000 হইতেছে না? কস্ট অফ গুডস সোল্ড বেড়ে যাবে স্যার। ইনভেন্টরি কম হলে কস্ট অফ গুডস সোল্ড বাড়বে, বেশি হলে কস্ট অফ গুডস সোল্ড কমবে। হ্যাঁ, আবার মনে করেন আমি যদি আগের মতোই সব ডেটাগুলো রেখে ইনভেন্টরি কস্টটাকে এবার একটু চেঞ্জ করে দিই। ওকে, সো এখানে 1,25,000 থেকে কমিয়েছিলাম, এখন যদি বাড়াই দিই 1,50,000 করে দিই, তাহলে এখন দেখেন তো কত আসে। 7,50,000 হবে। 750। তাহলে হোয়াট দ্য রিলেশনশিপ বিটুইন এন্ডিং ইনভেন্টরি এন্ড কস্ট অফ গুডস সোল্ড? তাহলে এন্ডিং ইনভেন্টরি এন্ড কস্ট অফ গুডস সোল্ড এর রিলেশনশিপ হচ্ছে ইনভার্স, বিপরীত। এন্ডিং ইনভেন্টরি বাড়লে কস্ট অফ গুডস সোল্ড কমে যায়, আর এন্ডিং ইনভেন্টরি যদি কমে যায় এন্ড কস্ট অফ গুডস সোল্ড বেড়ে যায়। এবং এখান থেকে তো তাই প্রমাণ করলাম নাকি? হ্যাঁ, জি স্যার। জি স্যার। এখন আপনি দেখেন ওই যে চেঞ্জটা কি হলো, যে আপনার এন্ডিং ইনভেন্টরি কমে গেছে না? কোশ্চেনে তাই ছিল না যে এন্ডিং ইনভেন্টরি 300 টাকা কমে গেছে, ছিল 40,700, এখান থেকে হয়েছে 40,300। তাহলে এই এন্ডিং ইনভেন্টরি কমার কারণে দেখেন তো কি হচ্ছে, এন্ডিং ইনভেন্টরি যদি কমে যায় এখান থেকে এখানে হয়, তাহলে কস্টিং বেড়ে গেছে না? জি স্যার। আর কস্ট যদি বেড়ে যায় তাহলে কি হবে? জার্নাল কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর ইনভেন্টরি ইনভেন্টরি ক্রেডিট। অ্যাকাউন্ট ক্রেডিট। জি, আর আমাদের ম্যানুয়ালে ইনকাম সামারি ডেবিট এই শব্দটা কেন ইউজ হয়েছে এটা বুঝতে পারিনি আমাদের আচ্ছা। ম্যানুয়ালে যে আপাতত আপাতত এখানে ইনকাম সামারি নিয়ে টেনশন করা লাগবে না। যদি পরীক্ষা আর চলে আসে আসে অনেক সময় ইনকাম সামারি হচ্ছে বেসিকলি ফর ইয়োর ক্লোজিং এন্ট্রিস। ম্যানুয়ালে তো একটা সলিউশন দেখলাম ইনকাম সামারি দিয়ে রাখছে ডেবিট হ্যাঁ, দিয়ে। হ্যাঁ, এখন এখানে যদি ক্লোজিং এন্ট্রি চাই, যে জার্নালাইজ দ্য ক্লোজিং এন্ট্রিস, তাহলে এখন কোন অ্যাকাউন্ট গুলো ক্লোজ করবেন? আমরা লাস্ট ডিসকাশন থেকে কি বুঝলাম যে রেভিনিউ এবং এক্সপেন্স এক্সপেন্স। হ্যাঁ, এই যে সেলস রেভিনিউ এটাকে ক্লোজ করবেন, আর তারপর সেলস টেম্পোরারি রিটার্ন এটাকে ক্লোজ ইনকাম করবেন। স্টেটমেন্টের অ্যাকাউন্টস গুলো হ্যাঁ, তারপরে কস্ট অফ গুডস সোল্ড এগুলোকে ক্লোজ করবেন। এক্সপেন্স গুলো হ্যাঁ, তাহলে এখন ক্লোজ করার জন্য কি করতে হয়? না, আমার ইনকাম সামারি অ্যাকাউন্ট করতে হয়। যেমন রেভিনিউ ক্রেডিট এটাকে ক্লোজ করে কোথায় পাঠাবেন? ইনকাম সামারিতে ইনকাম পাঠাবেন। সামারি ডেবিট তাহলে ইনকাম সামারি ডেবিট আর রেভিনিউ না, না ইনকাম ইনকাম সামারি সামারি ক্রেডিট রেভিনিউ ডেবিট। রেভিনিউ ডেবিট, হ্যাঁ, যেটা ছিল সেটা উল্টোটা করতে হবে। আবার এক্সপেন্স গুলো সব আছে আপনার অ্যাকাউন্টে ডেবিট, তাহলে এটা ক্লোজ করতে চাইলে কি করবেন? ক্রেডিট করব ক্রিয়েট করবেন। আর মনে রাখবেন সবসময় যদি ক্রিয়েট করেন তাহলে ডেবিটটা আলটিমেটলি কি হবে? ইনকাম ইনকাম সামারি। সামারি। হ্যাঁ, তাহলে তো হয়ে গেল। আচ্ছা, এখন এই এখানে যে ডিফারেন্সটা, ইনকাম স্টেটমেন্টে আবার যদি টি অ্যাকাউন্ট একটা ওয়ার্কশিট করেন তাহলে ওখানে যে একটা নেট ইনকাম বের হবে না, জি স্যার। জি স্যার। ওইটাকে আবার ক্লোজ করতে হবে আপনার ক্যাপিটালের সাথে। ক্যাপিটালের সাথে। জি, এখন যদি প্রফিট হয় তাহলে ক্যাপিটাল বেড়ে যাবে, আর লস হলে ক্যাপিটাল কমে যাবে। তো তাহলে আমাদের নেক্সট ক্লাসে আমাদের ম্যানুয়ালে যে দুইটা আছে ওয়ার্কশিট ইয়া থেকে ইনভেন্টরি থেকে ওই দুইটা একটু করাই দেন পরীক্ষা খুব আচ্ছা, আসছে ঠিক আছে। ইনভেন্টরি। আচ্ছা, আমি লাস্ট ক্লাসে কি আপনাদের ওয়ার্কশিটের ইয়ে দিয়ে দিয়েছিলাম, কোশ্চেন গুলো দিয়ে দিয়েছিলাম? হ্যাঁ ওই যে প্রিভিয়াস ইয়ারের দিয়েছেন স্যার। জি, জি, জি। ওকে, তাহলে ওইখান থেকে আমি দেখাই দিব না, ঠিক আছে? স্যার ওখানে তো ইয়ের ছিল না ইনভেন্টরির কোনো আইটেম ছিল না। ওয়ার্কশিটের না? জি স্যার। ও আচ্ছা, ওইখানে তাহলে সার্ভিস অর্গানাইজেশনের ছিল হ্যাঁ না? সার্ভিস অর্গানাইজেশন যেটা ওইটা ছিল শুধু। তবে আমি দেখি লেটেস্ট কোশ্চেন পাওয়া যায়, এই না আছে তো, এই যে আছে, 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 এই যে আছে। এটা হচ্ছে মে 2023-তে। এই যে ইনভেন্টরি দেখেন। ও আচ্ছা, এটা বিগিনিং ইনভেন্টরি না? বিগিনিং ইনভেন্টরি, কারণ এটা তো আর 30 জুন আর নিচে 2022। আছে যে যেটা এন্ডিংটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হবে না, না এটা অ্যাডজাস্টমেন্ট না। তাহলে এখানে এন্ডিং ইনভেন্টরিটা, এখানে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে এন্ডিং ইনভেন্টরি যেটা সেটা ইনভেন্টরি ডেবিট আর কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর ইনভেন্টরি ক্রেডিট।
ঠিক আছে, তাহলে এখানে ইনভেন্টরি শুরুতে ছিল 90,000, আবার এখানে পারচেজ আছে মনে হয়, তাহলে এই যে পারচেজ হ্যাঁ আছে, আছে, পারচেজ আছে। পারচেজ হচ্ছে 5,10,000। আর এটা ডিরেক্টলি রেভিনিউ থেকে জাস্ট সিওজিএস টা বাদ দিয়ে দিছে, আর কিছু কোনো হ্যাঁ, ফাংশন কিন্তু। তাহলে এখানে আপনি যখন ইনকাম স্টেটমেন্ট করবেন, দ্য ইনকাম স্টেটমেন্টের ফরম্যাট হচ্ছে দিস ওয়ান। এখানে আবার ইয়ে করা লাগবে না, জার্নাল চাই নাই, শুধু সরাসরি ইনকাম ইনকাম স্টেটমেন্ট স্টেটমেন্ট। তাহলে ইনকাম স্টেটমেন্টে আপনি সেলস রেভিনিউ থেকে বাদ দিবেন কস্ট অফ গুডস সোল্ড, আর কস্ট অফ গুডস সোল্ড ক্যালকুলেট করার সময় আপনি তার মানে ইন্ডিং ইনভেন্টরিটা লেস করে দিবেন, দ্যাটস ইট। পারচেজটা অ্যাড করে দিয়ে। জি, পারচেজ বিগিনিং ইনভেন্টরির সাথে পারচেজ অ্যাড হবে আর ইন্ডিংটা লেস হবে, শেষ। আচ্ছা হ্যাঁ, এটা এখন ওয়ার্কশিট আমি একটু দেখবো না যে যদি মার্চেন্ডাইজিং এর পাওয়া যায়। হ্যাঁ আছে স্যার, আপনি ইয়েতে ম্যানুয়ালও আছে, আবার হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ারও আছে। আচ্ছা ঠিক আছে, আপনাদের তো কোয়েশ্চেনের এক্সেস আছে না? জি স্যার। ঠিক আছে, তাহলে আমাকে একটা কোয়েশ্চেন দেখায়, আমি তাহলে ওইটা করাই দেবো না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যেটা বলছিলাম যে এইখানে আপনাদের P51A একটা এক্সারসাইজ আছে, এই এক্সারসাইজটা একটু আপনারা করে আসেন। এটা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ম্যাথ। যদি না বুঝেন আমি নেক্সট ক্লাসে করাই দেবো, আমাদের ক্লাসের টাইম ইজ অলরেডি ওভার। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ হচ্ছে আমি ওইটা দেখাই দিব, আর পিরিয়ডিকটা করাই দিব না, ঠিক আছে। ঠিক স্যার আছে তাহলে কোম্পানি স্যার কোম্পানিগুলো কি ক্লোজিং ইনভেন্টরি কি ইচ্ছে করে কমানো বাড়ানোর এরকম কোনো কিছু করে? আচ্ছা, এখানে ইনভেন্টরি